আমি ছোটবেলা থেকে বলতেছি, কিন্তু প্রথমে আমি আমি সত্য কথাটা বলি। আমি সত্য কথাটা হচ্ছে আপনার আমার অ্যাড্রেসটা আমি ঠিকানাটা দিই যে আমার দেশের বাড়ি কোথায়। জেলা হচ্ছে ময়মনসিংহ, থানা হচ্ছে বালুকা, পোস্ট অফিস সিটি স্টোর বাজার, গ্রাম হচ্ছে উত্তর হবির বাড়ি। আমার বাবাকে আপনারা 10 নং হবির বাড়ি ইউনিয়নের মাধ্যমে সবাই চিনেন, যে মোহাম্মদ আলী, তারই ছেলে আমি জুয়েল। আমি এই মুহূর্তে আপনাদের কাছে আমার জীবনের গল্পটা আমি তুলে ধরতে চাচ্ছি। যেহেতু ভুল একটা করে ফেলাইছি, অন্যায় করে ফেলাইছি, আইনের কাছে অপরাধী, কিন্তু ইউ হ্যাভ এ স্টোরি। আপনার লাইফে একটা গল্প আছে যেটা আপনি সবাইকে বলতে চান। জি জি। এবং প্রিয় শ্রোতা, অনুষ্ঠান শুরু হওয়ার আগে উনি আমাকে বারবার বলছিলেন যে আমি এখানে এসেছি নিজেকে আইনের হাতে তুলে দেবার জন্য। আমি সেটাকে সাধুবাদ জানিয়েছি। আমি মনে করি প্রত্যেকটা অপরাধীরই এরকম বিবেক থাকা উচিত। তো সেই জায়গাটা থেকে উনি যদি আজকের এই গল্পটা বলার পরে উনি আইনের হাতে নিজেকে তুলে দেন, সেটাতে আমি ওনাকে অবশ্যই উৎসাহ দিব। হোয়াট ইজ দ্য স্টোরি? জি, একেবারে ছোটবেলা থেকে শুরু করুন। ছোটবেলা থেকে আমি বলতেছি আপনার এখানে কিছু কথা আছে আমি বলতে চাই। বাংলাদেশের বসতি, কিন্তু আমার দাদির দেশ ছিল আসাম। আচ্ছা। আমার দাদার দেশ ছিল আমাদের পাশের গ্রামেই, গ্রামটার নাম হচ্ছে বাসিল, ওই জায়গায় ছিল। তো যখন বাংলাদেশের যুদ্ধ শুরু হয়, তখন দাদা বাংলাদেশ থেকে দাদিরে নিয়ে দাদির দেশে চলে যায়। আচ্ছা। তখন মনে করেন ওইখান থেকে যখন দেশ স্বাধীন হয়ে যায়, তখন আপনার দেশে আসে, বাংলাদেশে আসে। তখন ওখানে দাদা দাদি, আমার আব্বা, 2টা ফুফু আছে, আর 2 ফুফুর 3টে সন্তান। বড় ফুফুর সন্তান হচ্ছে 2জন, আর ছোট ফুফুর মেয়ে হচ্ছে একটা। ওদেরকে নিয়ে মনে করেন এই দাদার বাড়িতে থাকে। তো এক পর্যায়ে যে দাদার একটা অ্যাকচুয়ালি কি আপনার আমার দাদাও ছিল এরকম নিম্ন শ্রেণী আর কি, যে গরিব ছিল। তারপরে আপনার ওখান থেকে দাদা চলে আসে, এই নদীর একটা খাল আছে, খালের এই পাশে ওখানে আরেকজনের জমি থাকে আর কি, ওখানে বসতি হিসাবে থাকে আর কি। ওই ঘটনাটা আমার দাদার কাছ থেকে শুনছি আর কি। এমন এমন পর্যায়ে আমরা এই জায়গায় আইছি। তারপরে আপনার আমার আম্মুকে বিয়ে করায়। আচ্ছা। খালা, বড় খালা, আমার মা আর ছোট খালা, আচ্ছা, 6 জন ছিল আমার নানার সন্তান। জি। এক পর্যায়ে যে আপনার আমার মাকে বিয়ে দেয়, তখন আমি আমার মার গর্ভে থেকে হই। তখন আব্বু থাকে আমার নানার বাড়িতে আর কি। জি। তখন নামাজ পড়ে একদিন আসি, তখন নানা আমারে কয়, আজকে নাতিনে তো আমারে মাইর দিছে মসজিদে। কথাটা আমার বড় খালার সাথে বলছে আর কি। কপুলাফান মানুষ দুষ্টুমি করতে পারে মসজিদে, এরকম তো হয় না? আমরা তো এই ছোটবেলায় দুষ্টুমি করছি মসজিদে যায়। তখন নানা কত মসজিদে আমার সাথে নামাজ পড়তে তরে নিব না। পরে আমি কান্দাকাটি শুরু করছি। পরে বড় খালা কয় কি, যে তুমি পোলাপানের মন বুঝো না। এই যখন কানতে চিল্লাবেল্লা করতেছে, কান্দাকাটি করতেছে, কুলে নেও। পরে নানা আমার এই কুলে নিয়া, আমার সময় বয়সী একটা ছেলে আছে আর কি, ওই ছেলেটার সাথে খেলাধুলা করতাম। ছোট মার্বেল আছে না, মার্বেল নিয়ে খেলাধুলা করতাম। তো মার্বেল নিয়ে খেলাধুলা করছি, এক পর্যায়ে যে আমি থেকে মার্বেল মুখের মধ্যে দিয়ে ভালাইছি। আচ্ছা। মুখের মধ্যে দিয়ে ভালাইছি, তখন তো মনে করেন আমি মুখের মধ্যে যে আটকে গেছে, গলার মধ্যে যে আটকে গেছে, তখন আমি মনে করেন চিৎকার দিবার পারি না, এমন পর্যায়ে গেছি। তখন ওই ছেলেটা তখন আমার দেখেরা তখন আমার যায় বলছে যে, ফুফি যে জুয়েলে না কি জানি খাইছি, গলার মধ্যে আটকে গেছে। তখন আমার তো দূর দিয়ে আসি, আসে তো দেখে যে আসলে আমার পরিস্থিতি খারাপ। তখন মনে করেন এই মুখের মধ্যে গলার মধ্যে হাত দেয়, কিন্তু ওটা তো বাইর করতে পারে না। ছোট মানুষ, গলার মধ্যে হাত কেমনে দিবে এতটুকু, এত দূরত্ব। পরে এক পদে যে এমন আল্লাহর মধ্যে হঠাৎ করে কেমনে ছুটে গেছে, ওই যে পানি দিছে মুখের মধ্যে। আর পরের দিন আপনার নানা জানি কোথেকে আসে, মাছ মারতে গেছিল আর কি। পরে নানা আসে আমার মার নাম হচ্ছে হাজারা, তা নানা ডাকতো হাজু করে ডাকতো, যে হাজু এক কাজ কর, আমার ঘর জামাল আছে না, জামালার এনে তুই জাগা, জামারি লিয়া তুই এনে জাগা, হেন যখন বাড়তি ঘর আছে, আমারও যখন এনে থা সমস্যা, তাহলে তুই জামারে লিয়া আর তোর পোলারে লিয়া অনেক জায়গা। আর আমাকে আচ্ছা। তখন ওর পরের দিন আব্বা আম্মারে নিয়া, ওই জামাল মামা আছে যে আমার আম্মার এই ফুফাতো ভাই আর কি, জামাল মেম্বার, স্কোয়ার মাস্টার ওই বাড়ি, তো ওই বাড়িতে থাকে। তো আপনার ওই বাড়িতে যাইছি, যাওয়ার পরে বেশ কদিন কাটানোর পরে এই জামাল মামা আপনার জুয়া খেলাইতো, প্রচুর জুয়া খেলাইতো। এমনও রাত গেছে, দিন গেছে, আপনার দিনে রাতে আপনার 5 দিন পার হয়ে গেছে। তো জুয়া খেলা শেষ হয় নাই। তে আমি আবার এই মামার দেখি আপনার 4 জন লোক আসে, মামার সাথে 4 জন লোক আসে ঘরের ভিতরে বসে পড়ে, জুয়া খেলা টাকা দিয়ে জুয়া খেলা দিয়েছে। দিনে রাতে 24 ঘন্টা টানা 3, 4, 5 দিন চলে যা, খেলা শেষ হলো। আর চোখের দিকে তাকালে নিজেরই ভয় লাগে, আগুনের মতো লাল হয়ে যা। তখন
হঠাৎ করে তিনজন লোক আসছে, তোর মামা ঘরে শুয়ে আছে। তখন আমার ওই লোকগুলা কয়, এই ছেলে এদিকে জামাল ভাই আছে? আমি কই মামা ঘরে শুয়ে রয়েছে, যাই কয় তো। আমি যাইছি, পরে যাই ডাক দিছি যে মামু এই তিনজন লোক আছে তোমারে ডাকতেছে। তো মামাকে শিখি যে আগের দিন মনে করেন 3-4 দিন জয়া খেলাইছে, আরো টাকা হাইরে আইছে, মাথা তো এমনি গরম, আরো 2জন আইছে 3জন আইছে, আরো খেলাইবো, জয়া খেলাইবো। তখন আপনার মাথার মধ্যে ঠাস করে এমন আঙ্গুল দিয়ে আমার দরজার মধ্যে নক করে যেরকম ভাবে না 2 আঙ্গুল দিয়ে না, এরকম মাথার মধ্যে মাইরে দিছে আপনার। হ্যাঁ, তো মাইরে দিছে, মনে করেন এটা বুলের মধ্যে মাইরে দিছে আর কি। পর আমি চিল্লা ফাল্লা লাগাইছি, কান্দাকাটি করতে। পর মামা নিয়ে আইছে, মামা নিয়ে এত মামারে আচ্ছা দামক দিছি, যে পোলাফান মানুষ রে, তুমি কি তুমি মানুষ না পশু? তুমি তো পশু চাইতে ওদো, তুমি পোলাডারে মারলা কে? তুমি আমার 2টা টাচ করতা, তুমি পোলাডারে মারলা কে? তাহলে কথা কাটাকাটি খেলতে খেলতে এক পর্যায়ে যে আপনার যে বাড়ি ভিটা ছিল, বাড়ির কিছু জায়গা আছে আর কি ঋণ করিয়া মানে বিধি ইচ্ছা করে লাইছে মামা জয়া খেলাইতে খেলাইতে। এক পর্যায়ে আপনার 10-15 দিন পরে দেখি মামা দেশের বাইরে যাব। ওরা ওই মামার আপনার কটা ছেলে মেয়ে আছে, টোটাল 5 জন। তা আমি যখন ছিলাম তখন আছি জাহানাফা, শাহিন আর আমি সমতুল্য, ছবিগুলো হয়েছে ছোট, তখন ছিল 3 জন। তাই মামা দেশের বাইরে যাব। আপনার বাবা কি ওই সময় আপনার মামাদের সঙ্গে থাকতো? হ্যাঁ, থাকতাম সবাই একসাথেই। আর আপনার ওই বড় মামা আসছে, বিল্লাল মামা, এত টাকা নষ্ট করলি, এই ঋণ ফিন করলে, এখন তো দেশের বাইরে যাবে, এন যাও যদি আবার এইসব করস তাহলে তোর আর দেশের জায়গা নাই। অনেক কষ্ট করে তোর টাকা পয়সা আমরা জোগাড় করে দিছি, আল্লাহ যেভাবেই পারি জায়গা বিক্রি করে আর যেভাবে পারি তোরা টাকা পয়সা দিলাম, এখন বিদেশ যাওয়ার আশা করছো, যা বিদেশ, আল্লাহ 2-3 বছর থাকে আগা। তো মনে করেন আপনার 10-15 দিন পরে নাকি, সঠিক মনে নাই আর কি, দেশের বাইরে আপনার ফ্লাইট হয়ে গেছে, যাইবোগা। বিকালটা আমি বাড়ি থেকে বাইর হয়েছি, সবাই এই মামানি জাহানাফা যায় নাই, যাইছি কিনা সঠিক জানে, কিন্তু মামানি ওদিন আহে নাই রাত্রে বাড়িতে। তখন আম্মা জাহানাফারে বলতেছে, মামার বড় মেয়ে রে, জাহানারা রে, তোর মা তো আইলো না, আর আমরা কি, আমার তো ভয় লাগতেছে। তো মনে করেন আখ্যাতের ভিতরে বাড়ি, তো ভয় লাগারই কথা। তখন মনে করেন আমরা ছোট বলো একটা শিয়ালের শব্দ পাইলে মনে করুন ভয় চিকাল দিছি। জাহানাপা দরজা লাগাই দিছে। আম্মা আবার কথা এই কথা কইতেছে যে জানালা লাগাইতে গেছে জাহানাপা। তখন আপনার দেখি একটা লোক এমনি গিরের মধ্যে ধরে ধারায় রয়েছে, কালো একটা লোক। তখন আম্মারে কইছে যে ফুফু, আমি জানালা লাগাইতে গেছি, ওনা যাই দি একটা বেটা দাঁড়ায় রয়েছে। আমাকে কষ কি? আম্মা গেছে যে আম্মা যাইতে কি চুপ, একটা কথা কইবি না, জব করে ফেলামু, দরজা খুল ওই দিক দিয়া। তখন তো মনে করেন আমরা চিল্লা ফাল্লা লাগাই দিচ্ছি, জব করে লাইব, আমরা তো আরো ভয় পেয়ে গেছি। ওই লোক বলতেছে এটা? হ্যাঁ, ওই লোকে বলতেছে, মানে ওরা ডাকাত। আচ্ছা, ডাকাত। তখন যা মনে করেন একটা দরজা, এই রুমের ভিতরে ঢুকতে গেলে আপনার 3টা দরজা ভাঙতে হইব। মানে প্রথম যে ওয়ালটা মাটির, এটার মধ্যে মনে করেন 2টা দরজা, আর বারান্দার মাঝে একটা দরজা। প্রথম বারান্দাটা ভাঙা, আর ঘরের ভিতরে ঢুকতে গেলে আরো 2টা দরজা ভাঙতে হবে। তখন আম্মা জাহানাফা লাগাইছিল আপনার বারিন্দার দরজাটা লাগাইছিল। তখন আম্মা যায় এই দরজা লাগাই দিছে। তখন মনে করেন ওই দিক দিয়া, পিছন দিক দিয়া, এই বাড়ির সামুক দিয়ে আসে মনে করেন বারিন্দার দরজা ভাঙা ফেলাইছি। মানে ওর উদ্দেশ্য এই বাড়িতে ঢুকবো, ওই যে কারণ মামা বিদেশ গেছে, টাকা পয়সা আছে, ওরা ভাবছে এখনো যায় নাই বিদেশ, মানে টাকা পয়সা সহ বাড়িতে আছে। মামা বিদেশ চলে গেছে। হ্যাঁ, মামা বিদেশ চলে গেছে ওদিন। পরে আপনার ওই যে মনে করেন বারিন্দার দরজা ভাঙা যখন মনে করেন রুমের দরজার মধ্যে আসে, তখন মনে করেন আমরা আরো জোরে চিল্লা ফেলা লাগাইছি। তখন আমার চিল্লা ফেলা শুনে পাশের বাড়িটা তখন দূরত্ব ছিল আর কি, গ্রামের বাড়ি, এই 200 গজ, 250 গজ, 300 গজ, 500 গজ, 150 গজ, এত দূরে বাড়ি ছিল আর কি, দূরত্ব বাড়ি ছিল। তখন আপনার একটা বাড়ি ছিল কাছে আর কি, এই এরপর কাছে বলতে এরপর আপনার 250 গজ দূরে এই আখ্যাতের লাস্ট সীমাদা ওই বাড়িটা ছিল আর কি। ওই বাড়িটার মুরব্বিটার নামটা মনে নাই, কিন্তু মুরব্বির ছেলের নাম মনে আছে, নাম হচ্ছে সবুজ। আচ্ছা। ওরা আবার মনে করেন আমার চাইতে অনেক বড়। মনে করেন আমার বয়স তখন যদি আমার 6 বছর থাকে, উনার বয়স 15 বছর বয়স ওই ছেলেগুলার। আচ্ছা। তখন ওই বাড়ির মুরব্বি আসে দৌড় পাইয়া যে কি হয়েছে, এটা আবার আমার আম্মা শুনছে, আবার আমরাও শুনতেছি, কি হয়েছে রে তোদের বাড়িতে কি হয়েছে? তখন আম্মা কয় যে আমাদের বাড়িতে ডাকাইতেছে, আক্রমণ করছে। না, আমি তো কোনো কিছু দিই না, কারণ ওই যে আক্ষেতের ভিতরে ওই ডাকাত গুলা ঢুকিয়ে গেছে গা। আমরা এখানে কিছুদিন থাকি আর কি। আমার দাদা দাদি, আমার আব্বা আম্মা ওই যে ওই জমিতে রায়ত থাকে আর কি।
তখন ওই রায়তের লোকের আপনার অনেক অত্যাচার করে আর কি। অত্যাচার বলতে আপনার ওনের থাকতে দিব না, আপনার এই ঘরের ধান কাটা ফালা, এই গরুর রশি কাটা টুকরা টুকরা করে ফালাইয়া দেয়, এইরকম অত্যাচার করে আর কি। পরে আপনার এই যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমার আব্বারে ওই জন্য যে জায়গাটা দিচ্ছে দেখশন করা লাগি, ওই জায়গায় আমার আব্বারে ঘর দিয়া দেয় যে তুই এনে থাক তোর পোলা পালিয়া। এই মনে করেন আমি, আমার আব্বা আর আমার মা ওই বাড়িতে যাই। বিরতি নেব প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস, আমাদের সঙ্গে রয়েছেন আজ। তখন ওই পর্যায়ে যায় আপনার আমার দাদিরাও মনে করেন ওই জায়গায় থাকতে না, তখন আব্বা আমাদের এখানে নিয়ে আসে আবার, সবাই এক জায়গায় থাকি। তখন মনে করেন ওই জায়গায় আমরা থাকতে থাকি। তখন আমাদের বাড়ির 300 গজ দূরে একটা লোক, নাম হচ্ছে নুরুল হক, ওনাদের বাড়ি। আমার মা ওই নুরুল হকের বোন আছে আর একটা, নাম হচ্ছে নূরজাহান। আমার মা আবার ওর বোনের সাথে খুব খাতির, মানে নিজের বোনের মতো চলাফেরা করে আর কি। তাই আমার মা খালি ওই বাড়িতে আপনার যাতায়াত করতো বেশি। তখন মনে করেন এভাবে মাস চলে যায় এরকম। মনে করেন একদিন আব্বা আসে, আইসা দেখে যে আমি বাড়িতে একা বসে রয়েছি। কিরি জুয়েল, তোর মা কো? আমি ওই বাড়িতে। যা তো তোর মারে নিয়ে গা। তখন মনে করেন একটা পুরুষের মন মানসিকতা কিরকম থাকতে পারে যে সবসময় আসে বাড়িতে পায় না। তখন মনে করেন একদিন আব্বা আপনার ডিউটি থেকে আব্বা আসছে রাত্রে, তখন আপনার 7টা 7:30 বাজে। ওই টাইমে আইছি, আব্বা আইসা দেখে আপনার আম্মা বাড়িতে নাই। তখন কয় তোর মারে তুই লিয়ে গা। আমি যেতাম না, প্রত্যেক দিন যেতাম না, আল্লাহর 30টা দিন খালি তুমি আমার কো আব্বা তুমি যেতে পারো না। পরে আপনার আব্বা তেল আমার লগে লো। তখন আব্বা আমারে কাদের মধ্যে লইছিল, ইয়া যায় দেখে আপনার ওই লোকের সাথে বসা গল্প করতেছে। এই লোকটা কে ছিল? নুরুল হক। হাসাহাসি করতেছে, বুঝে ওখানে কি আর কেউ ছিল না? নুরুল হক ছাড়া আর কেউ ছিল না? হ্যাঁ ছিল, নুরুল হক ছিল, আপনি কি দেখেছেন? মা ছিল, আচ্ছা সবাই ছিল। আচ্ছা ওরা মনে করেন ওরা তো রুমে পাক ঘরে মনে করেন এই রুমে শুয়ে রয়েছে, বসে রয়েছে ওরা। আর আমার মা মনে করেন বাড়ি থেকে 10-15 গজ দূরে কাটার কাছে নিচে বসে আপনার এবার হেল দিয়া ওই লোকের সাথে মনে করেন গল্প সল্প করতেছি। তখন এই পর্যায়ে যায় আমরা যে যাইতেছি আমার মা বুঝতে পারে নাই আর কি, জানে নাই আর কি। তারপরে আপনার আব্বা যায় দেখে তো ওই লোকের সাথে কথাবার্তা বলতেছে, আম্মা এরকম হাসাহাসি করতেছে। পরে আব্বা মনে করুন ওইখানে বকাবাইতে শুরু। ওদের বাড়ি যে পাশে আর একটা বাড়ি ছিল, ওদের বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে ওই লোকটারে নিয়ে আর কি। তখন আব্বা যখন ঝগড়াঝাটি শুরু করছে আমার মার সাথে, তখন ওই বাড়ি থেকে লোক গেছে যে কি হয়েছে রে, এ মাহমদ তোর কি হয়েছে রে? আব্বার নাম কিন্তু মোহাম্মদ আলী। তারপরে আপনার ওরা যাইছে, যায় দে আব্বা তো এই ব্যাপারে আপনার ঝগড়াঝাটি করেছে। পরে ওই লোকটা বললো যে কি করবি, মহিলা মানুষ, মনে কর তোরে সহজ সরল পাইছি বিদায় মনে করেন আড্ডা সাড্ডা মারে। আমার মতো শক্ত পুরুষ থাকলে তারা আড্ডা দেবার পারত না। পরে আব্বা তো মনে করেন আইসা গেছেন। তখন ওই যে আব্বা আমার মারে ওই জায়গায় ঝগড়া করছে, কিন্তু ওই নুরুল হকের ওই জায়গাটায় ওই সময়টার মধ্যে আপনার নুরুল হকের জিদ বাজে গেছে যে হ্যাঁ আজকে তোর বেরিলে আমি কথা কইছি দেখে তুই আমার এই কথা কইছ, মানে এটা আমার মনে থেকে বুঝে নিলাম আর কি, আমি এটা বুঝতেছি আর কি। তো ওরতে ঝগড়া পাচ্ছে আর কি। তখন আপনার আব্বা আইসা পরে আম্মা আর আমি, আব্বা আগে ভাগে এসে গেছে। আমি বলছি যে আব্বা আমি আম্মার সাথে যাই। করতে যা তোর আম্মার লইয়া, মহিলা মানুষ যেহেতু রাত্রের বেলা। তখন আমি আম্মার সাথে আইসি। আইসে তো মনে করেন বাড়িতে একটু উঁচা জায়গায় আর কি, একটু ঢালের মধ্যে থাকতেই আমার মা মনে করেন বকাবাদ্য শুরু আমার আব্বারে। আব্বা তো একদম সহজ সরল ছিল। আব্বার এইরকম ঝগড়াঝাটি করতে, তখন আব্বার কোনো কিছু নেই। ওই দিন রাত্রটা পার হয়েছি। পরের দিন সকালে আব্বা আমার কি করছে, আমার পোলার আমি স্কুলে ভর্তি করাম। আমি যখন 8টা 7:30 8টার দিক দিয়ে, আমি 9টার দিক দিয়ে যখন আমি অফিসে যাই ডিউটি করি, তখন আমি আমার পোলারে লিয়া যাবো। আবার ছুটি হওয়ার টাইমে আমার পোলারে আমি লিয়ামু। আর যদি আমার পোলা না হয় একা ভয় পা, তা অফিসে যাবো, অফিসের স্যারের পোলার লগে পোলা মাইয়া আছে ওগুলো খেলাধুলা করবো। আমার পোলার আমি পরে একবার অফিস ছুটি হইলে পরে আমি লিয়ামু। আচ্ছা। তখন আব্বা আমারে মনে করেন কাঁদে লইছে, কাঁদে লিয়া কেউ আমার নেই ওই স্কুলে আব্বা ভর্তি করে, ক্লাস 1-এ ভর্তি করে। তখন মনে করেন আমি বেশ মনে করেন এরকম আব্বার সাথে সকালে যাই, রাত্রে আহি। কোনো দিন মনে করেন আপনার স্কুল ছুটি হওয়ার সাথে সাথে আরো পোলাবান আছে ওর সাথে হাসতে খেলাধুলা করতে করতে আইসা পড়ি। তো একদিন হঠাৎ করে আপনার এই বাড়ি থেকে রওনা দিছি আব্বা আর আমি। ওরা আব্বা কয় কি আজকে আমি ডিউটি যাইতাম না। পরে আমি আব্বা আমি স্কুলে যাবো না। না তোমার স্কুলে যাইতে হইব। পরে স্কুলে যাইছি, যাওয়ার পরে আপনার ছুটি হয়েছে। ছুটি হওয়ার পরে আপনার সাথে সাথে আহি নাই। আমরা 4-5 জন স্কুলে রয়ে গেছি আপনার।
তখন আপনার ডাংবাড়ি খেলাতেছি তে হঠাৎ করে যে আমার তো বাড়ির কথা স্মরণ হয়ে গেছে, তখন আমি তো আপনার খেলামো না। এই 5 জনে খেলাইতেছি, মনে করেন একজন কমে গেছে, যা আর খেলাইমো না, সবাই মনে করেন একই অবস্থা। তখন এক পর্যায়ে যে মনের মধ্যে ভয় ঢুকে গেছে যে আমরা যে বনের ভিতর দিয়ে যাইতেছি, বন তো আপনার বিশাল বড় বন, বনটা আপনার 100 হেক্টরের উপরে হবে। এত বড় বন? হ্যাঁ, বিশাল বড়। এটা কি সরকার এটা নিয়ন্ত্রণ করে? হ্যাঁ, সরকার। আচ্ছা, ঠিক আছে। ওদিন আব্বার সাথে আর হয় না, আমি আব্বার আগে এসে গেছি আর কি। পরে ওদিন সারা বিকাল মনে করেন আম্মা ওই জায়গায়, আমি বাড়িতে আইছি, গোসল করছি, এই ছোট বন্ধু বান্ধবের সাথে মনে করো ঘোরাঘুরি করছি, এনে খেলাধুলা করছি। রাত্রে আইছি, রাত্রে আব্বু আইছে, আব্বু আইসে আপনার আয় দে আম্মা বাড়িতে নাই। তখন ওই দিন আমার পাঠাইছে আব্বা যে তুই যা লয়ে গা। ওরা যাইছি, যাই কইছি, ওই দিন আমার কোনো কিছু কয় নাই, আইসা পড়ছে, নগদে এসে গেছে। তখন ওই দিক দিয়ে মনে করেন গ্রামবাসী সবাই যে এই মহিলা নিজের বাড়ি, নিজের সংসার, নিজের সন্তান আছে, নিজের সন্তান ওই বাড়িতে থুয়া এই বাড়িতে কেন আইসা কি করে, কি উদ্দেশ্য, কি কাণ্ড, এই কি কাণ্ড, সবার মনের মধ্যে একটা প্রশ্ন হয়ে গেছে গা। তখন মনে করেন কিছু লোক আছে আপনার চেক দেয়, মানে পরীক্ষা করে যে দেখি এই লোকগুলা কি করে, কই যায় কি করে। তো এরকম পর্যায়ে গেছে আর কি, মানুষের মনের মধ্যে এই সন্দেহটা ঢুকিয়ে গেছে। তখন ওই যে ওদিন আব্বা যে আইলো, আমি আব্বার আগে এসে গেলাম। তখন আব্বা কয় কি কিরে তোর আমি এত কিছু কই তুই বুঝস না, তোর তো একটা সন্তান আছে, আমারও সন্তান, তোরও সন্তান, দুজনের একটা সন্তান আছে, তুই ওই বাড়িতে কি কারণে যাস আজকে আমারে কো, নাহলে তোরে মার দিব। তখন তো এক পর্যায়ে আব্বা আমারে মার দিস, গায়ে হাত তুলেছে। হ্যাঁ, গায়ে হাত তুলছে। তখন মনে করে আম্মা ওই দিন একটা কথা বলছে কি যে আমার পিটনি দিছ, বেড়ার গোষ্ঠী আমার পিটনি দিছ, এমনি কইছে আর কি, এটা পরে ফলটা বুঝবি। পরে আপনার আর কোনো ঝগড়া হয় নাই। আব্বা এক পর্যায়ে ঝগড়া লাগে, আম্মা একটা খারাপ একটা কথা বলছেন যে আজকা আমার বাড়ি থাকবার পারতে না বেড়ার গোষ্ঠী, তো ওর যে 2 চোখ যা তুই হেফি যাবি, আমার ঘরও ঢুকতে পারতে না, কথা কইয়া আম্মা ঘরে গেছে। পরে আব্বা তো পুরুষ মানুষ, জিত থাকতেই পারে। পরে আব্বা কয় কি আমার সন্তানটা ধুয়ে গেলাম, আমি যাইতেছি গা। ওই যে মনে করেন এই সিডিস্টু বাজারে যাইতে আপনার গারো পিঠা কয়, গারোরা থাকতো আর কি উপজাতিরা, ওই জায়গার একটু সামনে হাতের বাম সাইডে একটা ঘর ছিল, টিনের ঘর, ওইটাও কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা। ওই জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্টের লোক বসবাস করতো। ওরা কিছুদিন আগে গেছে আর কি, আরো 2 জন আছে। তখন আব্বা গেছে গা অনেক, আমি যাই অনেক কয়দিন থাইকে আহি, বাড়ির ঝগড়া চাকরির মধ্যে নাই। তখন আব্বা গেছে গা অনেক, তখন 2-3 দিন পার হয়ে যায়, আমার খালি আব্বার কথা মনে পড়ে। আমি দাদিরে কই যে দাদি বু, দাদি ডাকতাম না কি, বু ডাকতাম আর কি, যে বু আব্বার লই যা, আমি তো চিনি না, আমার লই যা, কারা যা আয়া ভরবো। 4 দিনের মাথায় ফু কইতেছে, সেরা ডাল দেহ শুকাইয়া দেহ, খালি আব্বা আব্বা করে, খালি কান্দাকাটি করে। স্কুলও আমি পরে আর স্কুলেও যাই না, তুমি গেরা বাইরে গা লই আও। ফুফু বলতেছে এই কথা দাদিরে। পরে দাদি আচ্ছা ঠিক আছে, তো সন্ধ্যার সময় যাই। যাইছি, যাই দেখি আব্বা শুয়ে রয়েছে ওই ঘরের মধ্যে, ছোট ঘরের মধ্যে শুয়ে রয়েছে। আব্বারা তো দেখে আমি ফুর্তি মানে পাগলের মধ্যে গেছি, জড়াইয়া ধরছি, যে আব্বার বুকের মধ্যে উঠছি। পরে আমি আজকে যাবো। আব্বা তুমি যখন, আব্বা আমার এই কথা কছে, আমার আব্বা আইসি, আমি আমার আব্বা লগে যাবো গা। আব্বা এই কথা কছে। বাড়িতে আইসি, আসার পর আম্মা জিজ্ঞেস করে তোর আব্বা আইসে না, এমনি কইছে তোর আব্বা আইসে না। আমি কই আব্বা আইব, পরে আইব, আমার লাগে মজা লই আইব, মজা আনবো যে এই লেগে রয়েছে, পরে আইব। পরে আসলে আপনার এদিন রাত্রে আপনার 9টা-10টার দিক দিয়ে রয়েছে। তো হঠাৎ করে আমার মা আপনার বাড়িতে নাই, হঠাৎ করে কই যেন গেছে গা। আম্মা ডাকাডাকি করতেছি। পরে দাদি কো তোর আম্মা তো নাই, তোর আম্মা মনে হয় এই বাড়িতে গেছে গা, ওই বাড়িতে। পরে আমি পড়তেছি, পরে আব্বা আসছে, আসার পর দিয়ে আমার জন্য আপনার সাগর কলা, পেঁপে আর হচ্ছে আনারস না কি আরেকটা জিনিস কি, এটা সঠিক মনে নাই। আর হচ্ছে আমার আব্বা কিন্তু আপনার পান খাইতো, পান সুপারি, এই জিনিসগুলা আমার আব্বা নিয়ে আসে। আর কাঁচা বাজার গুলো নিয়ে আসছে। পরে তোর মা কো জয়াল, আম্মা তো মনে হয় এই বাড়িতে গেছে গা, এই বেশি কইতেছি আমি, এমনি কইতেছি যে আম্মা মনে হয় এই বাড়িতে গেছে। আব্বা কি কমু, এতদিন পরে এসে দেখে যে আবার সেই বাড়িতে, এতদিন পরে আইলাম, এমনি কইছে এতদিন পরে বাড়িতে আইছি। এরপরে দেখি তোর মা ওই বাড়ি, আমার অদৃষ্ট মন্দ। পরে দাদি আবার করছে গেছেই অন বাড়িতে আইসা, ওনার কোনো হাউকাউ করিস না, যাক মনের মধ্যে কুটির লোথা রাখে ওই বাড়িতে যা, এটা একদিন প্রকাশ হইবই, তুই বাদ দে, তুই কোনো কিছু কথা কছিস না। পরে আব্বা আর কোনো কিছু কইছে না। পরে ওদিন আমার মা আসছে আপনার এই 11টার দিক, 11টা, হ্যাঁ রাত্রে 11টা।
তখন আব্বাও কোনো কিছু কয় না, আম্মাও কোনো কিছু কয় না। পট করে আব্বা কয় কি রাঁধছস, কি রান্ধা আছে দে তো কিছু খায় ভালাই। কি রান্তাম, এতদিন পর আইছি, কি লয়ে আইছি, কি থয়ে গেছে আর কি রান্তাম, অথচ ভাত আছে, আচ্ছা তরকারিও আছে। তারপরে আপনার পরে আব্বা আর কোনো কিছু খায় নাই, যে আব্বা যে এক কথা বলছে, এক কথা বলে আপনার প্রশ্ন উত্তর পাইছে অনেকটি, এত উত্তরের দরকার কি। তো পরে আর আব্বা খায় নাই, আব্বা এই চৌকির মধ্যে শুয়ে রয়েছে। আমি আব্বার সাথে শুইছি, আমি আব্বার বাম সাইডে, আব্বা আমার ডাইন সাইডে, আমার বাম হাতটা আব্বার বুকের মধ্যে দিয়ে শুয়েছি। আমার এটা স্মরণ আছে, এখনো স্মরণ আছে। তা আপনার হঠাৎ দেখি আপনার মাছ রাইতে দেখি আমি আমার মার সাথে, আমার মা চৌকির নিচে যে মাটি আছে না, ওই মাটির মধ্যে চাটি বিষয়ে শুয়ে রয়েছে। তখন দিয়ে আমি আমার মার সাথে শুয়ে রয়েছি। তখন আমি মনে করলাম কি আমি না আব্বার সাথে শুয়েছি, মনে মনে কইতেছি আর কি, মনের মনে বলতেছি আর কি, যে আমি দেহ না আম্মার সাথে, আমি শুইলাম আব্বার সাথে, আমি দেহ না আম্মার সাথে। তখন আপনার হঠাৎ করে দেখি আপনার ওই ঘর থেকে মানে একটা লোক আসতেছে বাগান জানালা। রাতের বেলা আপনি দেখেছেন? রাতের বেলা। পরে আপনার ওই লোকটা আইসা দাঁড়ায় রয়েছে, মানে বাতি জ্বালালো কি, কুপিটা জ্বালানো আর কি। পরে ওই লোকটা এনে দাঁড়াইছে। তখন আমার মা ভাবছে কি যে আমি ঘুমায় রয়েছি, আচ্ছা ঘুমিয়ে আছি আর কি। তখন আমি যে এমনি তো শুয়ে রয়েছি, এমনি উপর দিকে তো চোখ আমার তাকায় রয়েছে। তখন আমি তাকাই দিই ওই লোকটা, ওই নুরুল হক। তখন আম্মা জানি কেমনে দেখে বলেছে আমি জাগ না। তখন আম্মা কাপড় যে আঁচল আছে, আঁচলটা দিয়ে আমার মুখটা রেখে বলেছে। তখন তো আমি জোরাজুর করবো না যে দেই লোকটাকে, আমি চিনা বলাই। বাবা কোথায় তখন? তখন আমার বাবা খাড়ে চোখের মধ্যে শুয়ে রয়েছে। ওই লোকটা তখন কোথায়? ওই লোকটা এই যে মাঠের মধ্যে যে আমি আর মা শুয়ে আছি না, ট্রেন এখানে আমার মাথার পাশেই কুপি জ্বালানো আছে, ওই কুপিটার এখানে দাঁড়ায় রয়েছে ওই লোক। তার মানে একদম কাছাকাছি? হ্যাঁ হ্যাঁ, একই ঘরের মধ্যে উনি? হ্যাঁ একই ঘরে। আপনার বাপ ঘুমন্ত অবস্থায় আপনি দৃশ্য দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বয়স কত তখন আপনার? কোন ক্লাসে? আমার বয়সটা তখন আমি আপনার 9 বছর, ক্লাস 2 এ পড়েন। 2 এ পড়ি আপনার, 2 এ আপনার মানে পরীক্ষার কাছাকাছি আর কি। ওকে ঠিক আছে, বলেন। তারপরে আপনার আমি তো লোকটা চিনা পারে স্যার, আর দেখলে কি হবে না দেখলে কি হবে। তখন যে লোকটা যে ক্ষতি করার জন্য আসছে এটা কিন্তু আমি বুঝি নাই। তখন আপনার ওই লোকটা মনে করেন আমার কাপড় আছে, তখন আমি যে কি মনে করি কোনো আমার কোনো কিছু ইয়া নাই, আমি তো বুঝবার পারতেছি না এনে গর্বে কি হইতেছে নাকি কেউ খুন করতেছে নাকি, এটা ওরকম আমি কোনো কিছু বুঝবার পারি নাই। তারপরে আপনার সকাল হয়, সকালে আমি ঘুম থেকে উঠে দেখি অনেক ভোরে আমার মা যেহেতু মনে করেন এক জায়গায় মার সাথে শুয়ে রয়েছি, মনে করেন হঠাৎ করে হাত নাড়াচা করে আম্মা করে ইয়া করছে, তো আম্মা নাই। তখন তো উঠে দেখি আপনার সকালের পর যাই, মানে আকাশ পরিষ্কার হয়ে গেছে আর কি। তখন তো আপনার আমি উঠছি, উঠে মানে চোখটা এমন মুচড়াইতে যাইছি, আম্মা যাই দিয়ে আম্মা পাক করে যে মা খিদা লাগছে বালতে। এই শব্দের পরে আপনার মা কাঁপাকাঁপি অবস্থায় আপনাকে জড়ায় ধরছে, আপনিও কাঁপতেছেন। তো তারপরে আপনার মার সঙ্গে কোনো কথোপকথন হয়? না, আমি কোনো কথা কই নাই। আপনি কোনো কথাই বলেন নাই? না। আপনি মাকে জিজ্ঞেস করেন নাই মা কিসের শব্দ হলো? এবং আপনি বলতেছিলেন যে আপনি তখন নুরুল হককে দেখছেন ওই অবস্থায়। তো মাকে তো জিজ্ঞেস করার কথা যে মা। না, আমি জিজ্ঞেস করিনি। জিজ্ঞাসা করেন নাই? কিছুই করেন নাই, আপনি যা করেছেন সেটাই বলছেন এখানে। ওকে, এগুলো আমাদের কোশ্চেন প্রিয় শ্রোতা। তখন যখন যে জিজ্ঞেসটা করবো আমি আপনার যে বললাম যে ওই যে যখন শব্দ হচ্ছে তখন কিন্তু ওই মুহূর্তে কিন্তু মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে কি শব্দ। তখন মনে করেন পরে আরেকটা শব্দ, তখন মনে করেন মাও আমার জড়া ধরে ফেলেছে। তখন মার শরীরে কাঁপুনি উঠছে, ওই কাঁপুনি তো মনে করেন আমার আরো ভয় ধরেছে। তখন আমার জিজ্ঞাসা করার মতো কোনো ক্ষমতা নাই। এর আগে মা আপনার মুখের উপরে আঁচল দিয়েছিল? হ্যাঁ। ওকে, যখন আমার মা দেখে বলাছে আমি জাগ না, ওই লোকটা দেখে বলাছে, কিন্তু মা বুঝতে পারে না আমি দেখছি কিনা। তখন মা ভাবছে যে আমি জাগ না, তখন আমার মার কাপড়ের আঁচলটা আমার মুখটা ডাকে বলাইছে। ঠিক আছে, তো সকালবেলা উঠে আপনার সকালে উঠছি, উঠার পর মনে করেন মার কাছে গেছি যে মা চোখটা মুছতে গেছি, মা খিদা লাগছে ভাত দে। ঠিক সেম এইভাবে বলছি আমি, কিন্তু এখন আমার মার আমি তুমি করে কো নাই, তুই করে বাসাটা দিছি। আমি তুই শব্দটা খুব ভালোবাসি আর কি। পরে আপনার মাকে যে কথা বললাম, মা আমার এই উত্তরটা দিল যে সব কিছু খাইলেছ গোলামের ঘর, গোলাম তুই আর কি খাইবি। আমার মা আমার এই কথা বলছে, আমার গর্ভধারিণী মা। পরে আপনার আমার মা আমার কয় যে তোর বাপ ঘর শুয়ে রয়েছে, হইতে রয়েছে, যা ডাক দিকে যা, তোর লাগে কি আনছে। আমার তো মনে আছে যে আমার আব্বা আমার লাগে কলা আনছে, এই পেঁপে আনছে, আনারস, এই আর পান আনছে, আব্বা পান খায়। মানে ওইখানে থাকার
উনি যে বাড়ি থেকে রাগ করে চলে গেলেন, তারপরে উনি আসলেন সেই রাতেরই ঘটনা এটা, নাকি কয়দিন পরের ঘটনা? না না, ওই রাতেরই ঘটনা। কয়দিন ছিলেন বাড়ির বাইরে উনি মনে আছে আনুমানিক? আপনার বেশি 4 দিন হবে, 5 দিন হবে না। ঠিক আছে, তারপরে আপনার আমার যে মনে আছে আমার আব্বা আমার জন্য এই সমস্ত জিনিস মজা আনছে খাবার জন্য, তখন আমি দৌড় দিয়ে করে গেছি। তখন আমি যা দিয়ে আব্বা তো শুয়ে রয়েছি, তখন আপনার মুখের দিকে তাকাই না আমি আমার বাবার। তখন আপনার আমি আব্বারে ডাক দিছি যে আব্বা আব্বা 3টা ডাক দিয়েছি। তখন আপনার এই যে বাম পাশের যে হাতটা আছে আমার বাবা কিন্তু চৌকির এক সাইডে শুয়ে রয়েছে। চোখের যে এই হাতটা বুকের উপরে, আর এই হাতটা চোখের মাঝে এইভাবে পড়ে রয়েছে। তখন আমি যে 3টা ডাক দিছি, যখন 3টাকে সাড়া না দিছি, তখন আপনার এই যে এই হাতটা আছে, তখন আমি এমনি নাড়া দিছি, আব্বা উড়ো, সকাল হয়ে গেছে উড়ো, এমনি করতেছি। আপনার হঠাৎ করে এই হাতটা এমনি ঝুলে গেছে, তারপরে বুঝবার পারি নাই। যখন এমনি ঝুলে গেছে তখন আমি আম্মারে ডাক দিছি যে আম্মা, না ভুল বলছি ভাইয়া, না আরেকটা কথা আছে। যখন এইভাবে হাতটা ঝুলে গেছে তখন আমার বাবার মুখের দিকে চোখটা পড়ে গেছে, মানে আমার বাবার মুখের দিকে আমার নজরটা গেছে। তখন দেখি যে বাবা রাত্রে পান মুখে নিয়ে শুয়েছিল, পান খাইছিল। তো পানের পিক গুলো আছে না, এই পানের পিক গুলা ঠিক এইভাবে এই যে ঠিক এই জায়গা পর্যন্ত আপনার গলা পর্যন্ত আপনার বায়া যে পড়ছে, মানে একটা রক্ত একটা মুরগি জবাই দিলে আপনার রক্তটা একটা শুকনা মাটির মধ্যে থাকলে কিরম শুকায় জানা, ঠিক সেম এই পানের পিরিচকি গুলো আপনার এই পর্যন্ত শুকায় চরচরে হয়ে রয়েছে। পরে আম্মারা ডাক দিচ্ছে যে আম্মা এদিকে আয়ো, কে কিছে আমাকে ওই আব্বার তো ডাক দিছে, আব্বা তো উড়ে না, হাত কিবা ঝুলে গেছে গা, চোখে থেকে হাত ঝুলে গেছে গা। তখন আমার মা পাকঘর থেকে চিল্লাপাল্লা শুরু করছে, আল্লাহ গো এটা কি করলা, আল্লাহ তোমার ধর্মে কিবা লইলো, আল্লাহ গো কিবা মরলো। তখন তো মনে করেন সকালবেলা সকালে এই ঘটনা, মনে করেন আমার দাদিতে দৌড় পারে ঘর থেকে বাড়ি। যখন মাকে কথাটা বললেন তখন কি উনি আপনার বাবার কাছে এসেই চিল্লানি শুরু করছে নাকি? না পাকঘরে থাকেই চিল্লানি শুরু করছে। তখন আমি বুঝবার পারছি আর কি, তা আপনার তখন দাদি আসছে দৌড় পারে, আমার ফুফু আসছে, ফুফুর 2 ছেলে আসছে, দৌড়াদৌড়ি করে সবাই আসছে, পাশেই ঘর আর কি, তো দৌড় পারে আসছে, তারাও সবাই কান্নাকাটি। তখন তো আমি বুঝতে পারছি যে ওই লোকটা আমার, তখন আমি বুঝতে পারছি যে ওই লোকটা মাঝে মাঝে মাফ করবেন প্রিয় শ্রোতা, মাঝে মাঝে নিজেকে খুব অসহায় মনে হয় এই কারণে যে টু বি অনেস্ট আমি কখনোই চিন্তা করি নাই যে আমার প্রফেশনটা আসলে এটাই হবে, যে হাজার হাজার মানুষের জীবন গল্প শোনা এবং সেটা রেডিওর মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দেওয়া। কারণ রুটি রুটি তো সবসময় আল্লাহর হাতে থাকে। তবে কখনো কখনো মানে সৃষ্টিকর্তাকে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যায় না, এই কারণে যে উনি আমার জন্য এত ভালো একটা প্রফেশন উনি চিন্তা করে রেখেছিলেন। আবার মাঝে মাঝে মনে হয় যে খুব ভারী হয়ে যায় নিজের কাছে, এত গল্প শুনেছি, এত মানুষকে দেখেছি, আমি এত মানুষের গল্প শুনেছি, কি খুনি, কি রেপিস্ট, কি মার্ডারার, কি বলা যেতে পারে একদম খুব দরিদ্র মানুষ, কি বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হোয়াট এভার ইট ইজ, কারো জীবন গল্প শুনতে আমার আসলে বাকি নাই লাস্ট 7 or 8 ইয়ার্সে। আমি এমন জীবন গল্প আপনাদেরকে শুনিয়েছি, নিজের ছেলে সন্তান 11 বছর বয়সে তার বাবাকে খুন করেছে। আমি এমন গল্প শুনিয়েছি যে বাবা খুনি ভাড়া করেছে নিজের সন্তানকে মেরে ফেলার জন্য। ভয়াবহ মুমূর্ষ, যেগুলো মানে ভয়াবহ মর্মান্তিক, যেগুলো বিশ্বাস করা যায় না। শুনতে 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 এমন হয়েছে যে নিজের যে হৃদয়টা থাকে না, সেটা অনেক সময় পাথর হয়ে যায় না, ওরকম পাথরের মতো হয়ে গিয়েছে। প্রথম যখন শুনতাম চোখ দিয়ে পানি পড়তো, এখন এমন হয়ে গিয়েছে যে মানে মনে হয় যে একটা ইলিউশনিস্টিক ওয়ার্ল্ডে বসবাস করি সামটাইম। আমার নিজের ফিলিংসগুলো বলছি। আমি আসলে ওনার এই অনুভূতির জায়গাটা থেকে আপনাদেরকে একটু অন্য জায়গায় নিয়ে যেতে চাই, কারণ সামনের ঘটনাগুলো আরও ভয়াবহ। পৃথিবীতে কিছু কষ্ট থাকে, কিছু দুঃখ থাকে, যে বিষয়গুলো টু বি অনেস্ট কোনোভাবেই আপনি সেগুলোর কি বলা যেতে পারে বাস্তবিক কোনো দুঃখ কষ্ট, একটা মানুষকে বন্দুকের সামনে দাঁড় করিয়ে দিয়ে বন্দুক দিয়ে গুলি করার পরে মরে যাওয়ার জন্য যে কষ্ট, এই কষ্ট দিয়ে আপনি কখনোই তাকে সেই কষ্টের তুলনা করতে পারবেন না। যাকে খুন করা হয়েছে সে একজনের হাজব্যান্ড, সে একজনের বাবা। হাজব্যান্ডের জায়গা থেকে কমপ্লেন থাকতেই পারে যে আমি আমার যেই স্বামীর সাথে সংসার করি বা যেই ভদ্রলোকের সঙ্গে সংসার করি তিনি আমার মনের মতো না।
কিন্তু বাবার জায়গাটিতে যখন ওই মানুষটি বসছেন, একটাই মাত্র ছেলে এবং বাবাটি সহজ সরল, তখন ওই ছেলেটার কষ্টের জায়গাটা, এটা আমার আসলে ব্যাখ্যাতে, আমি যত বড়ই প্রেজেন্টার হই না কেন, আর যে হই না কেন, বা যেই হই না কেন, আমার জায়গা থেকে ব্যাখ্যা করা কেন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই ব্যাখ্যাটা করা খুব কঠিন। যাদের বাবার সাথে সম্পর্ক খুব ভালো এবং যাদের বাবা বন্ধুর মতো প্রিয় বাবা, ঠিক ওই জায়গাটায় আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার বাবার ক্ষেত্রে যদি এরকম হতো এবং আপনার বয়স তখন 9 বছর, আপনি ক্লাস 2তে পড়েন এবং আপনি বুঝতে পারছেন যে গত রাতের ঘটনাটা কি ঘটছে, অনুভূতি জন্ম নিবে। একটা হচ্ছে যে কাকে আপনি হারালেন, কত বড় কষ্টের ঘটনা, একটা মনস্টার, একটা দানব রাতের বেলা এসেছিল, সে দানবটাকে আপনি চেনেন, নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে আপনি হারাইছেন এবং আপনি ছোট, আপনি কোনো লজিক বোঝেন না এবং এই ঘটনার পেছনে আপনার মা দায়ী, এটা আপনি বোঝেন। এবং জন্মদাত্রী মা, তাকে আপনার ওই সময়টাতে কিভাবে নিতে ইচ্ছা করবে? আপনি সব কিছু মিলিয়ে পুরো ঘটনাটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করেন নিজের জায়গাটা থেকে, যে অবস্থাটা কি দাঁড়াবে। এটা হচ্ছে ফিলিংসের জায়গা। আর অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে আমি আপনাকে যে কথাটা বলবো, আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু এটা ইনভেস্টিগেটিভ শো না। উনি যে ঘটনাটা বলছেন সেটা আদৌ সত্য কি মিথ্যা, সেটা আমাদের অনুষ্ঠান নিরূপণ করে না, বা নিরূপণ করার সুযোগ আমাদের এই অনুষ্ঠানে নেই। আমরা যখন অনুষ্ঠানটা প্রচার করি, আমরা সবসময় একটা ডিসক্লেইমার দিই অনুষ্ঠানের শুরুতে, যিনি ঘটনাটা বলছেন তাকে বিশ্বাস করা না করা আপনার একান্তই ব্যাপার। হতে পারে বিষয়টি মিথ্যা, হতে পারে বিষয়টি সত্য, এটা প্রমাণ করার দায়িত্ব, যদি প্রমাণের প্রশ্ন আসে, তাহলে আইন প্রয়োগকারী সংস্থার কিংবা তার বাইরে যারা থাকেন তাদের। আমাদের এটা দায়িত্ব না, কারণ আমরা আমাদের অনুষ্ঠানের মোটোটা বা লক্ষ্যটা অন্য জায়গায় নির্ধারণ করেছি। যিনি এখানে আসছেন তিনি ভুল স্বীকার করছেন, অপরাধ স্বীকার করেই বলছেন, সুতরাং তার এখানে কোনো লাভ হওয়ার কোনো সুযোগ নেই। এবং তিনি ভুল করে নিজের জীবনের যে পরিণতির জায়গায় গিয়েছেন, সেই পরিণতিটা আপনাদেরকে বলবেন। সুতরাং তাকে আঙ্গুল তোলা বা তাকে ভিকটিম বানানো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে তাকে শুনে যাতে করে আপনি নিজে থেকে সেভ হতে পারেন, আপনি যাতে ভিকটিম না হন। তবে পুরো গল্পটা বোঝার জন্যে সিচুয়েশন বোঝাটা খুব জরুরি, যে কারণেই হয়তো বা এরকম একটা সময় ওনাকে একটু পজ দিলাম, আমি কিছু বললাম। আর আমার আসলে মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে, ক্লান্ত লাগে এই কারণে, পৃথিবীতে কিছু সম্পর্ক থাকে, বিলিভ করেন, এই সম্পর্কের জায়গাটাতে কোনো কোশ্চেন শুনতে ইচ্ছে করে না এবং কিছু বলতে ইচ্ছে করে না। টু বি অনেস্ট, আই এম দ্য লাকিয়েস্ট সন ইন দ্য ওয়ার্ল্ড। আমি এমন এক বাবার সন্তান। আমার বাবা বিডিআরে ছিলেন, আমি খুব প্রাউডলি বলি তিনি দেশের জন্য শহীদ হয়েছেন। এবং সেটা অন্য গল্প, নিজের জন্য নাইবা বললাম, আমিও তো কারো সন্তান। তো যখনই আমরা গল্পগুলো শুনি না কেন, নিজের সঙ্গে রিলেট করার চেষ্টা করি, তো ইকুয়েশন মেলাতে পারি না। এই বাবা মায়ের জায়গাটাতে যখন কোনো বিষয় চলে আসে যে এই ধরনের কোশ্চেনের ফেস করতে হবে, মুখোমুখি হতে হবে, তখন এটা আসলে খুব কঠিন হয়ে যায়। তবে এটা ঠিক, আমাদের পৃথিবীটা আমাদের অভিজ্ঞতার চাইতে বড়। অর্থাৎ আপনি যেভাবে বড় হয়েছেন তার বাইরেও একটা পৃথিবী আছে, যেটা আপনি বিশ্বাস করেন বা নাই করেন, সেটা হয়তো আপনার ভাবনার চাইতে অনেক বেশি রূঢ় কিংবা নমনীয়। সুতরাং গল্পকে কন্টিনিউ করতেই হবে। তারপরে কি হলো, আপনি যখন বুঝলেন যে ঘটনাটা এরকম হয়েছে, বাসার পরিস্থিতি যখন এরকম, আমি একটু সামনে দিয়ে আগাতে চাই। তারপর মনে করেন গ্রামবাসী সবাই আসে, সবাই আমার বাবা লাশ দেখে। আমরা এরকম নিম্ন ছিলাম যে বাবার যে কাফনের কাপড়টা আমরা কিনে দাফন করবো, ওইরকম সমর্থ আমাদের ছিল না। এটাও ধার করতে হয়েছে? এটা ধার করে নাই, তো কথা বলতেছি আমি, যে আমার বাবা যে ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করতো, একটা লোক ছিল ফরেস্ট অফিসার, খুবই অত্যন্ত ভালো লোক ছিল। ওনার নাম ছিল আপনার নওশের আলী। তো আমি যখন বড় হই তখন আমি জানতাম যে উনি ময়মনসিংহ কোর্টে আপনার পিপি ছিল আর কি। পিপি এখন কোথায় আছে জানি না আর কি। আচ্ছা, তারপরে ওই আমি মামায় ডাকতাম আর কি, ওই ফরেস্ট অফিসার কি নওশের আলী মামাকে। তো ওই মামা খবর পায় মনে করেন ওই ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে যত গার্ড ছিল সবাই মনে করেন এই লেন্সের অফিস থেকে, এই ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস থেকে, বিড অফিস থেকে সকলেই আসছে। সব মনে করেন আমার বাবা লাশ দেখলো, এই গ্রামবাসীরাও দেখলো, গোসল টোসল করালো। মনে করেন আমার বাবাকে সবাই চিনতো, সবাই ভালোবাসতো আমার বাবাকে। তখন মনে করেন এলাকার মুরব্বীরা সবার মনের মধ্যে একটা প্রশ্ন জায়গা আছে যে এই পোলা, এই মাহমুদ আলী এই 3-4 দিন যাবৎ বাড়িতে থাকে না, আমরা শুনছি দেখছি, কিন্তু রাত্রে বাড়িতে আসলো, কোনো অসুস্থ না, সুস্থ মানুষ। এই লোকটা সকালে তার লাশ আমরা দেখলাম। কারণ কি? আর লাশ, সে যদি অসুস্থ থাকতো
এই পানের পিক মুখ থেকে গলা পর্যন্ত জড়ায় পড়ে না। এই মাহমুদ আলীকে ওই নুরুল হকে আর এই জুয়েলার মাইরা ফালাইছে। এটা কি আপনাদের লোকজন বলা বলি করতেছে? গ্রামবাসী মুরব্বীরা বলা বলি করতেছে। তখন আমি মনে করেন 9 বছর বয়স, 9.5 বছর বয়স, মুরব্বীদের সামনে দাঁড়াই মনে করেন দাদির কান্দা দেখি, মনে করেন আমার যে কান্না, 2 চোখের কান্না নাই আমার, আর পানি নাই। আমি তখন বুঝবার পারি যে বাবা হারানোর কি যে বেদনা, কি যে যন্ত্রণা। তখন মুরব্বীদের কাছ থেকে এই সমস্ত কথা শুনি, কিন্তু আমার মাথার মধ্যে এগুলো ঢুকাই না। তা মনে করেন তো আমার কাদির মামা আছে, যে বড় মামা, ওই মামা মুরব্বীরা এই কথা বলতেছে। তা মামা ওই কথা বলতেছে, হঠাৎ করে মুরব্বীরা খেপে গেছে যে তোর বুনে আমার এলাকার পোলারে মাইরা ফেলাইছি, তগরে ধরতাম, তগরে পুলিশে ধরাই দেব। তখন মামা যায় পলাইছে। তখন মনে করেন মুরব্বীরা আর মনে করেন যে ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্ট অফিসার ছিল নরসির আলী, উনি মনে করেন আপনার এই দাফনের কাপড়ের টাকা সম্ভবত ওই লোকে দিছে নাকি না মুরব্বীরা, এলাকার মুরব্বীরাই সম্ভবত গ্রহণ করছে, সঠিক মনে নাই আমার। তখন আমার বাবার যে গুরুস্থানটা খুঁজতে কবর যে করে যাচ্ছে, মনে করেন আমি ওই জায়গায় গেছি, ছোট একটা খেজুর গাছ ছিল, ওই জায়গায় দাঁড়ায় দেখতে। তখন এই কবরটা খুঁজছিল আপনার। তখন একটা লোকে বলছে যে বাপ যে হারাইছো, বাপ বুঝবা যে বাপ হারাইছো, তুমি এই জায়গায় শোয়াইবা। এই কথাটা আমার মাঝে মধ্যে মনে হইলে খুব কষ্ট হয়। তখন আমি যেখানে বুকার মতো দাঁড়াই কথাটা শুনলাম, তখন আমি আইসা গেছি ওইখান থেকে। মনে করেন আরো সমতল পোলা বানাচ্ছে, ওদের সাথে খেলাধুলা করতেছি। তখন আপনার ওই যে ফরেস্ট অফিসার নরসির আলী, উনি আমার ডাইকা দিছে, নিয়ে আপনার মাথার মধ্যে হাত, পিঠের মধ্যে হাত দিয়ে হাত বুলাইছে যে কান্দাকাটি করো না, কি করবা, এটা কপাল আছে, নসিব আছে। কিন্তু এই ফরেস্টের অফিসারে আমার মাঝে ওই লোকের সাথে রিলেশন ছিল, সম্পূর্ণ রিলেশন, সবকিছু ওই নরসির ফরেস্টরে জানতো। আপনার কিছু কথা মাঝখানে বলে ফেলাই আইছি। কিছু সময় আমার মা আমার বাবার সাথে সকালবেলা যেতে হয় ফরেস্ট অফিসে, সারাদিন ওই জায়গায় কাজ টাজ করতো, ফরেস্টের অফিসে বুয়া হিসাবে কাজ করতো। মনে করেন ওই দিক দিয়ে মনে করেন টাকা দিত, এই চাউল কিনে দিত, রেশনের চাউল কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের লোকে তখন পাইতো, এখন পাই কিনা জানি না, তখন আর আমলে পাইতো আর কি। তা ওগুলা চাল দিত, তেল দিত, চিনি দিত, আটা দিত, ওগুলো আমার মা নিয়ে আইতো আর টাকা পয়সা দিত। তো এইভাবে মনে করেন আমাদের সংসার চলতো। আবার আব্বা মনে করেন মাস শেষে বেতন পাইতো আপনার 2,500 না 3,000 টাকা, তখন 3,000 টাকার মূল্য আছেন বহুত। তারপরে তখন আপনার এভাবে আমাদের সংসার চলতো। তো আপনার আব্বা মারার পরে আপনার 7 দিন পর হয়তো চাল আনছি কিনা, হয়তো আটা আনছি কিনা, এভাবে আমি দাদির সাথে আমি সংসার চলতেছি। তো আপনার এভাবে চলতেছে। তাই এক পর্যায়ে যে আপনার মনে করেন আমার 3 বছর পার হয়ে গেছে। আপনার পরে হঠাৎ করে ওই লোক, আমার মা ওই লোকটাকে নিয়ে আমার মা আসছে প্রথম একা। 3 বছর পরে আসলো, তা সবাই মেনে নিল? হ্যাঁ, সবাই মেনে নিছে। মনে কেউ বলা বলি করতেছে যে অত বছর পর আসলো, ওইটা কই গেছে, মনে সবাই জানাজানি মনে করেন আসছিলাম এক জায়গায়। তখন গ্রামবাসী আইসি যে থাক, সমস্যা কি। হঠাৎ করে একদিন আমার মা যেহেতু আসছে, হঠাৎ করে একদিন আমাদের বাড়িতে একটা ডাকাতের আক্রমণ করে। এখানে একটু থামিয়ে আমি আপনাকে কিছু কোশ্চেন করতে চাই। আপনার মা যেহেতু ছিল না এবং আপনি যেহেতু বুঝেই গেছেন যে ঘটনাটা কে ঘটাইছে, ইন দ্য মিন টাইম কি আপনি আপনার ফ্যামিলির কাউকে বিষয়টা বলছেন যে আমি এরকম দেখছি রাতের বেলা নুরুল হককে বা এরকম? হ্যাঁ, আমি বলছি। কাকে বলছি? আমার দাদির কাছে আমি বলছি। তো দাদি কি বলছিল এই ঘটনা? দাদি বলছিল যে দেখ, অন্তর ঘটনা ঘটেছে, ওর আমরা বিচার চাই। বিচার মনে করেন ওই মুরব্বীরা তো আগে বুঝে ভালাইছে যে বাদ দে, ওটা যা হওয়ার হয়ে গেছে। সবাই মেনে নিয়েছে? হ্যাঁ, মেনে নিয়েছে। কি কারণে মেনে নিয়েছে? মনে করেন এই মেন জিনিসটা হলো আপনার ওর যারা বিচার করব ওরাই হচ্ছে ওর গোষ্ঠী। এখানে একটা কথা হয়তো ভাবে গুছিয়ে বলতে পারছে না। এখানে কথা হচ্ছে যে অর্থের জোর না থাকলে আসলে কোনো কিছুরই জোর থাকে না। যেই মানুষের কথা আমরা বলছি, সেখানে প্রায় প্রথম ঘন্টার প্রায় 40 মিনিট ধরে ওদের অর্থনৈতিক অবস্থা কী ছিল সেটার বর্ণনা দিয়েছে। কিন্তু একটা কথা আছে না যে অর্থই সকল শক্তির মূল। হ্যাঁ, এবং ওদের যদি সেরকম প্রপার্টি থাকতো তাহলে হয়তো বা ওরা বিচারের চিন্তাভাবনা করতো, এবং সেটাও যে আসলে উচিত না। একটা মানুষের ধারণাই হয়ে যাবে যে ঠিক আছে, আমার পয়সা নাই মানে আমি বিচার পাবো না। বিষয়টা এরকম না। বিচারের দ্বারস্থ হওয়া উচিত। কি হবে না হবে সেটা পরের বিষয়, বাট বিচারের জায়গাটায় যাওয়া উচিত ছিল। হ্যাঁ, তারপর 3 বছর পর আপনার মা ফিরে আসলো। আমার মা আসছে, যখন আমার সাথে একসাথে থাকতেছি, এবার মনে করেন 1-2 মাস পার হয়ে গেছে। তখন মনে করেন আমার লেখাপড়া আমি এইভাবে চালাই যাচ্ছি। তখন হঠাৎ করে মনে করেন আমাদের বাড়িতে ডাকাতের আক্রমণ। মানে ডাকাতের আক্রমণটা যে এটা আমি পরবর্তীতে বুঝতে পারছি। মানে আমরা যেহেতু এই জায়গায় বিটার মধ্যে একা আছি,
তখন ওই লোকে তার নিজস্ব লোক দিয়া আপনি আমাদের বাড়িতে ডাকাতের হামলাটা দিছে, যে আমরা ভয় পাই যে ওই লোকটাকে আমাদের বাড়িতে গার্জিয়ান হিসাবে নিয়ে আসি। তো ওই প্ল্যান অনুযায়ী এই কাজটা করছে, তখন আমরা ভয় পেয়ে গেছি। তখন আমার মা ওই লোকটারে নিয়ে আইছি। কীভাবে যোগাযোগ করছে, সম্ভবত বাড়িতেই ছিল, তাই খেয়াল করিনি আর কি। তো ওই লোকের নিয়ে আমাদের বাড়িতে আমার মা থাকতেছে, খাইতেছে। আমার ফুফু আচ্ছা আইসে যখন থাক, ভাই যখন একটা নাই, ভাই যখন মারা গেছে, এটাই ভাইয়ের মতো, সব কিছু বুইলা আমরা সবাই ওর সাথে জীবনযাপন করতেছি। যখন আমি এইটে উড়ি, এইটে না ভুল বলছি, 9-এ ভর্তি হয়েছি, আচ্ছা, তখন আমার লেখাপড়াটা অফ, একবারে টোটাল অফ। তখন আমার মা এই ফাঁকে আমার যে ফুফুর ছোট ছেলে ছিল শফিক, ওনারে ভালুকা এক জায়গায় সিনেমা হলের মালিকের কাছে দোকান আছে, দোকানে গণস্থা হিসেবে দিত আর কি, কাজ করতো। তখন আমার ফুফাতো ভাই এই জায়গায়, তখন আমার মা প্ল্যান করে গেছে কি যে এই ওই জায়গাটাই আমার দিয়া ওই বাইটারে নিয়ে আইব আর কি, আমার ফুফাতো বাড়ি। তখন মনে করেন আমার ওই জায়গায় কমপ্লিট করে ফেলছে, আমার ওই জায়গায় দিয়ে ফেলো। তখন তো আমার লেখাপড়াও আমি ওই জায়গায় রয়েছি আপনার 3 বছর। 3 বছর মধ্যে মনে করেন যা কিছু টাকা পয়সা দিত, সম্পূর্ণ সব টাকা মায়ের কাছে। একটা গরু কিনছিলাম, এই গরু আমার মা বিক্রি করতো, ওই লোকের নিয়ে সংসার চালাইছে, খাইছে ফিরছে আর কি। তখন আপনার ওই লোকটা মনে করেন মাঝে মধ্যে আপনার গাছ বাগান থেকে, যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে জায়গাটা ছিল ওখানে মনে করেন 81 গাছ, আকাশমণি গাছ, ওইগুলা গাছ রাতের বেলা চুরি করে বিক্রি করতো। তখন মনে করেন ফরেস্ট ডিপার্টমেন্টের লোকে ধরতো। 13টা মামলা ছিল ফরেস্ট ডিপার্টমেন্টে, একটা মামলা ছিল ওই লোকের নারী নির্যাতন। ওই যে ওই নুরুল হকের বাড়ির পাশে একটা বাড়ির ছিল না, ওই বাড়ির ওই মহিলার সাথে একটা ঝগড়া হয়েছিল, ওরা নারী নির্যাতন মামলা দিছিল। একটা মামলা ছিল নারী নির্যাতন, আর 13টা মামলা ছিল ফরেস্ট ডিপার্টমেন্টে। খালি শুধু এই গাছ কাটতো চুরি করে এই নুরুল হক। আর তার ভাই আছে আর একটা, ওর ভাইও, ওটার নাম হচ্ছে জসিম। তারপরে আপনার 13 বার ধরে নিয়েছে, 13 বার জেল থেকে বার করতেছে। কত টাকা যাইবার পারে দনিন্দায় মনে করেন আমার মা সমিতির থেকে টাকা ওঠায়, মনে করেন এই আমি কিস্তি চালাই, মাও কিস্তি চালা, ও থাকে জেলে। মনে করেন বুঝলাম না, ওনার জেলের টাকা আপনারা দিবেন কেন? যেহেতু মারে বিয়ে করছে আমার মা, আমার মায়ের মুখের কথা আর কি। এর মাঝখানে আপনার মা ওকে বিয়েও করে ফেলেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানলেন ওই যে ঢাকায় গেছিল গা, ওই যে বললাম না যে আমার মা এই 3 বছর পরে আইলো। 3 বছর পরে এসে কি আপনার মা বলেছে 3 বছর বিয়ে হয়ে গেছিল তখন? আচ্ছা, এসে বলছে যে উনি নুরুল হককে বিয়ে করছে? হ্যাঁ হ্যাঁ, আপনার পরিবার সবাই মেনে নিছে এটা? হ্যাঁ। নুরুল হক তো আপনাদের মতো অভাবী ছিল না, না, নুরুল হকের নিজের বাড়ি ছিল। তো আপনার মাকে বিয়ে করার পরে তো নুরুল হকের ওইখানে চলে যাওয়ার কথা আপনার মার। হ্যাঁ, তো আপনাদের এখানে কেন থাকবে? এখানে থাকবো মনে করেন, আমি কথাটা বলতেছি। তখন মনে করেন এই আমি যখন ওই জায়গায় থাকি, তখন মনে করেন আমার ওই জায়গা থেকে টাকা দিই। মনে করেন ওই যে বাগানের গাছগুলো আছে, যে এতটুক বড় বড় হয়ে গেছিল, এতটুক মোটা মোটা, তখন সরকার থেকে এই গাছগুলো ডাকে আর কি, গাছ কাটার জন্য যোগ্য হয় যখন, তখন সরকার থেকে আপনার তখন সরকারে নিত আপনার জনগণের কাছ থেকে শতকরা 75% নিত, শতকরা 25% জনগণে দিত, 75% সরকার নিত। তখন মনে করেন আমি টাকা পাইছিলাম আপনার ওই গাছ থেকে আপনার 35,580 টাকা। তখন মনে করেন ওই টাকাটি এই ফাঁকে আবার নুরুল হক জেল থেকে বাইরে পড়ছে। জেল থেকে বাড়ানোর পর যে আমার যে টাকাটা আপনার এই আমাদের এমপি আছে ডক্টর আমানুল্লাহ, মানে যখন চেক বিতরণ করে ওই যে লাভাংশের টাকাটা, তখন ওই আমানুল্লাহ সাহেব আমার হাত বলে মাথার মধ্যে হাত দিয়ে বলছিল যে ওই পোলাটা যখন এতিম, তুমি টাকা দিয়ে কি করবা? আমি ওই টাকা দিয়ে আমি গাড়ি কিনবো। গাড়ি কিনো না, অনেক কিছু করো, টাকা দেয়া জমি জোড়া কিনো, ব্যবসা বাণিজ্য করবা বড় হইয়া, এটাই তোমার দোয়া করে মাথায় হাত বোলাই দিল ওই এমপি সাহেব। তখন ওই টাকা মনে করেন ওই লোকটা আমার কাছ থেকে কিভাবে নেবো টাকা, তখন মনে করেন আমার এই যে অ্যাকাউন্ট করবো ব্যাংকে, মনে করেন ব্যাংকের অ্যাকাউন্ট করা ছবি দেখে মনে করেন আমার দেখে ব্যাংকে অ্যাকাউন্ট করতে দেয় না, যে ছোট এরকম মানুষের অ্যাকাউন্ট হবে না। কোন ক্লাসে পড়েন তখন আপনি? তখন আমি আপনার লেখাপড়া তো বন্ধ, 9-এ উঠে লেখাপড়া। আচ্ছা, পরে আপনার এই ওই যে হাজি বিল্লাল আছেন না মাস্টার ভাইরা, মামার ছোট ভাই জামাল হোসেন, এই জামাল মামা তখন মেম্বার, বিদেশ থেকে এসে মেম্বার হয়ে গেছে আর কি, নির্বাচন করছিল আর কি। তখন ওই মামা এসে পরে আমার অ্যাকাউন্টটা খুলে দিয়েছি। তখন অ্যাকাউন্টে মনে করেন আমার এই চেক জমা দিছি। তো পরবর্তীতে মনে করেন 4-5 সপ্তাহখানিক পরে এই চেকটা বাগান হয়েছে, টাকা আসছে। পরে ওই টাকাটা আমার মা আমার ভাইল দিয়া মনে করেন এই তরে একটা ঘড়ি কিনে দেব। তখন তো মনে করেন ছোট যে ঘড়ি পাইলেই মনে করেন পাগল, একটা কেসিউ ঘড়ি কিনে দিছিল। ওই কেসিউ ঘড়িটা এই আমার টাকার মধ্যে এই 35,580 টাকার মধ্যে আমার শুধু এই কেসিউ ঘড়িটা ছিল আর কি। পরে আপনার এই একটা ঘড়ি কিনে দিয়েছি, ঘড়ির লোভে মনে করেন সম্পূর্ণ টাকা আমি আমার মার হাতে তুলে দিছি।
তত বুঝতে পারে যে আমার এভাবে ধ্বংস হইব টাকা। তখন মনে করেন যে টাকাটা নিছি নুরুল হকে, এই নুরুল হকের টাকাটা দিছি আপনার ওর চাচাতো ভাইয়ের কাছে, নুরুল হকের ভাইয়ের কাছে। ও জুয়া খেলাইছে, ওইটা যাবো বিদেশ। তো নুরুল হক যাকে আপনি দেখলেন আপনার কথা অনুযায়ী আপনার বাবার খুনি, তো ওর সাথে কথা বলতে, ওর সাথে মানিয়ে চলতে, এটা তো মানে মন থেকে আসার কথা না আসলে। হ্যাঁ না, আমি তখন তো ভুলে গেছি, তার তখন এটা আমার বিবেকে বাধা দেয় নাই। মানে আপনার বিবেক থেকে এই বিষয়টা মনে হয়নি যে ঠিক আছে নুরুল হকের সঙ্গে খারাপ ব্যবহার করি বা এরকম কোনো কিছু আসে নাই? হ্যাঁ, পরে আপনার আমি বালুঘাট থেকে আইসা গেছি, আমি আর অনেক কাজ করবো না। তখন তো মনে করেন বাড়িতে ঘোরাঘুরি করি, তখন মনে করেন আমার মা কয় কি তুই এভাবে ঘোরাঘুরি না করে এলে আবারও বাদ দেওয়া দিছি তখন তো একটা কিছু কর, রিক্সা চালা। তখন মনে করি রিক্সা চালাইয়ের মধ্যে ঢুকে গেলাম। দৈনিক মনে করেন 100 কামাই 200 কামাই এরকম আর কি, রিক্সা চালাই, আমি সংসার চালাই। আর ওই লোকে কি করে রাত্রেবেলা বাড়ি থেকে বাইরে সারা রাত জুয়া খেলে সকালবেলা এসে মনে করো মার সাথে খারাপ ব্যবহার করে, আমার সাথে দুর্ব্যবহার করে, আমারে মনে করেন এই অত্যাচার করতে থাকে। এই পর্যায়ে চলতে চলতে মনে করেন আমার যে টাকাটা ছিল, ও যে মনে করেন আমার মাকে বিয়ে করার আগে ওই লোকে যে লোকের কাছে টাকা দিছে, ওই লোকের এই ছোট বোনের জামাইয়ের কাছে এই জুয়া খেলছে, ওগুলো টাকা ধার নিছিল 10,000 টাকা। আমার মাকে বিয়ে করার পরে আমার যে টাকাটা ওই লোকের কাছে দিছে, ও আমার কাছ থেকে ওর টাকাটা আমার কাছ থেকে কাটে নিছে। লাভ হচ্ছে আমার মনে কর শুধু আমার 6,000 টাকা দিছিল, আমার সম্পূর্ণ টাকা করে লাভে আসলো, এই 10,000 টাকার কেটে নিল। কিন্তু আমার টাকার কোনো মূল্য নাই। আমি বিচার চাই, বিচার পাই না। কার কাছে বিচার দেবো? যাদের কাছে বিচার দেবো ওরেই ভাই, ওরেই চাচা, ওরেই মামা, আমি কোনো সূক্ষ্ম কোনো বিচার পাইলাম না। গ্রামের মধ্যে প্রতিদিন ওই বাড়িতে দাঁড়িয়ে আমি কান্নাকাটি করে বলছি আমার মা আর আমি যে আমার এই হেতিমে টাকা যে মারে দিছে আল্লাহ, যে এই যে বংশ যে পুরি নিপুরি করে ভালা, এই টাকাটি আমার এইভাবে শেষ করলো। এলো একদিন আপনার এভাবে চলতেছে মনে করেন, বেশ অনেকদিন চলতেছে মনে করেন। তো হঠাৎ মনে করেন আমি এক জায়গায় চাকরি নিছি, ওই জায়গায় চাকরি নিয়ে মনে করেন একটা মেয়ের সাথে আমি রিলেশন করে ফেলাইছি। একসাথে এরকম চলাফেরা করতে থাকতেছি, আমি ওনারা কাকা ডাকি, উনি আমার বাইস্তার মতো দেখে মনে করেন এই পর্যায়ে মনে করেন আমি এইভাবে ঘোরায় মনে করেন বিয়ার যোগ্য হয়েছি, বিয়ে করার বয়স হয়েছি। আমি বিয়ে করছি আপনার এই 2016 জানুয়ারি মাসের 8 তারিখে। তখন আপনার আমার বিয়ের যখন বয়স হয়েছে, তখন আপনার আমি আমার মারে বলি মা আমি বিয়ে করব। আমি নুরুল হকের ঘরে আপনার মার কোনো সন্তান ছিল না? না, কোনো বাচ্চা কাচ্চা হয়নি? না, কোনো বাচ্চা কাচ্চা হয়নি। তারপরে আপনার আমি মারে বললাম যে মা আমি বিয়ে করো। তখন মা কইলো কি যে তা তোর কাকা আছে নুরুল হক, আমি কাকা ডাকি, তো তোর কাকা যখন আছে তোর কাকারে কয়। পর আমি কইতাম কি তুমি কইবা? আমার মারে কইছি তুই কইবি, আমি কইতাম কে করা আচ্ছা যা কইব না। হঠাৎ করে আমার লগে একদিন ঝগড়া লাগিয়ে গেছে নুরুল হক, যে ওর যে একটা মামলা ছিল, এই সম্পূর্ণ মামলা আমার বাপের অবদান দিয়ে আমি শেষ করছি। 13টা মামলা ফরেস্ট ডিপার্টমেন্টের ছিল, এই 13টা ফরেস্ট মামলা আপনার আমি আমার বাপের অবদান দিয়ে শেষ করছি। ওকে 13টা মামলা থেকে আপনি বের করছেন? হ্যাঁ। কেন করছেন? মনে করে যে আম্মার সাথে আম্মা আমারে বললো যে দেখ তোর বাহের অবদান দে, একটা কিছু করুন যা দেখ কখন আঙ্গর সংসার আছে। আপনার বাপকে খুন করছে আপনি, তো সেখানে তার বাবার অবদান দিয়ে আপনি তাকে সেভ করবেন? এটা মা বলতাছে এখন আর কি। আমার তো মনে করে একটা জিনিস একটু বলি যে জীবনটা আসলে কিন্তু আমাদের এই সিনেমার গল্পের মতো না। হ্যাঁ, এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন যে মানুষ পুরোপুরি তার ইমোশনের এক ধরনের দাস। যদি একটা ইংরেজিতে কথা আছে হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার অফ ম্যান, মানুষ অভ্যাসের দাস। এটা যেমন সত্য, তার চেয়ে ভয়ানক রকমের সত্য হচ্ছে ইমোশন যখন থাকে না তখন ওই জিনিসটা আর কাজ করে না। আপনি যদিও জানেন যে হ্যাঁ আমার বাবার খুনি সে, ওই সিনেমায় হলে দেখবেন যে বছরের পর বছর, মাসের পর মাস নায়ক ক্ষেপে আছে প্রতিশোধ নেবার জন্য, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে ফিলিংসটা যাদের ভোতা হয়ে যায় তারা আসলে আর ওই জায়গাটায় শির দ্বারা সোজা করে দাঁড়াতে পারে না। এবং সেই দাঁড়ানোটা মানে যে প্রতিশোধ নেওয়া তা কিন্তু না। দাঁড়ানোটা মানে হচ্ছে অন্তত ওই মানুষটাকে অ্যাভয়েড করা, অন্তত অন্যায্য কোনো কিছু না করা ওই মানুষটার জন্য, অন্তত বাবা কষ্ট পাবে, বাবার আত্মা কষ্ট পাবে এরকম কোনো কাজ না করা। তো ও যেটা বলছে, ওর জীবনে যেটা ঘটেছে সেটাই বলছে। এখানে ও আসলে নিজেকে হিরো প্রমাণ করার জন্য আসে নাই। সেখানে আমরা যদি যুক্তি খুঁজতে যাই কখনো কখনো আমরা হোঁচট খাবো আমাদের নিজের বিবেকের কাছে, বাট এটা ওর জীবনে সত্য। হ্যাঁ, সো ওইভাবেই ও বলছে এখানে। বাট ঘটনা আসলে কতটুকু কীভাবে ঘটেছে সেই জায়গাটায় আমরা কোনো গ্যারান্টি দিতে পারবো না, বিকজ দিস ইজ নট ইনভেস্টিগেটিভ শো। এবং ইনভেস্টিগেশনও যে আসলে 100% কারেক্ট হয় সবসময় সেটা কিন্তু না। কারণ যা আপনি দেখেন কিংবা যা দেখানো হয় আপনাকে, যা আপনাকে শোনানো হয়, যা আপনি শোনেন,
তারপরেও একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়, এবং সেই চিহ্নটাই হয়তো বা সত্য, এবং সেই চিহ্নটা আসলে কে কতটুকু আবিষ্কার করতে পারেন, মিডিয়া কতটুকু আবিষ্কার করতে পারে, বা অন্যান্য ইনভেস্টিগেশনের জায়গা থেকে কতটুকু আবিষ্কার করতে পারে, সেটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা যে সবসময় সঠিক হয় তা কিন্তু না। ঠিক আছে, তো আপনি যেটা বললেন যে আপনি নিজে চেষ্টা করে আপনার এই নুরুল হক, আপনার বাবার খুনি, আপনার কথা অনুসারে আপনি তাকে এতগুলো মামলা থেকে, ফরেস্টের মামলা থেকে আপনি তাকে বাঁচিয়ে দিয়েছেন। তারপর এই ফাঁকে মাঝখান দিয়ে আমার দাদাও মারা যায়। তখন ওই বাড়িতে আমি, আমার মা, আমার দাদি, আমার ফুফুর 2 ছেলে মুনির, সবাই আমরা ওই ভিটার মধ্যে আছি। তখন মনে করেন ওই নুরুল হকে আমার সাথে একদিন ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পরে আপনার আমারে মনে করেন অনেক কিছু খারাপ ওরসিঙ্গল বাসা দিয়েছি। তখন আমার ফুফু দেখছে, ফুফু দেখে কয় কি, আমার ফুফু আমার বলছে যে জুয়েল তে এবার যে গালাগালি করতেছে, তে মনে কিছু নিস না বাবা, তোর আব্বা বাইচা থাকতো, তোর আব্বা গালি দিলে কি করতো। তখন ওইটা ভাইবা, তখন আমি আর কোনো উত্তর দেই না কোনো কথা। তখন মনে করেন ওই নুরুল হক ওই বাড়ি থেকে আমার ফুফুরে বাইর করলো। আমার ফুফুর 2 সন্তান থেকে আমার দুইটা ফুফাতো ভাই ছিল, যে ফুফুর 2টা সন্তান ওই বাড়ি থেকে বাইর করে দিল, আমার দাদিকে বাইর করে দিল এক এক করে। ওর উদ্দেশ্য হচ্ছে যে এই বসত বাড়িতে ও থাকবে। মনে করেন ওই বাড়ি থেকে এক এক করে সবাই বাইর করে দিছি, লাস্ট পর্যায়ে রইলাম আমি। বিরতি নেব প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস, আমাদের সঙ্গে রয়েছেন আজকে জুয়েল। বিয়ের চাপ দিলাম আমার মাকে। তখন আমার মা বিয়ে করাইবো, নুরুল হকে বিয়ে করাবো না। তখন মা গেছে মামাগোর কাছে, যে বাইক না রে বিয়ে করাবে, বিয়ে করাও, তোমার বাইক না বিয়ে করবো। আমার মামারাও কইতাছে, মানে সবাই মন থেকে ভুলে গেছে আর কি, যে এই ঘটনাটা যে আমার বাবারে যে মাইরা ফেলাইছি। তখন ওই নুরুল হকের কথা কয় আমার মামা, যে জামাইরে কই চাইতো, জামাইরে লইয়া আয়া ফুলারে লইয়া বিয়া শাদি করাই দেনে। তখন 3-4 দিন পরে নুরুল হক আমার মামা ফোন দিয়ে নিছে, নিয়ে আপনার বলছে যে অন্ত ফুলা ডাঙ্গর হয়েছে, বড় হয়েছে, অন্ত বিয়ার যোগ্য আছেন, তো বিয়া শাদি করাই। পরে জুয়েল কু নুরুল হকে বলতেছে, জুয়েল বাজারে আছে, খবর জানেন বিয়া করাম। পরে মামা ফোন দিছে যে তুমি কই, আমি কই মামা আমি তো বাজারে, তুই আমাদের বাসায় আও তাড়াতাড়ি। পরে যাইছি, পরে নুরুল হকে আমার বলতেছে জুয়েলে বিয়া করামো, শর্ত একটা। পরে আমি এমনি হাসি হাসে বলি যে এই কি শর্ত আপনার? শর্ত আমার একটাই, তোমার জায়গা সম্পন্ন যেটি আছে, যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে জায়গাটার কথা বললাম আর কি আপনার 100 বছরের লিজ। হ্যাঁ, ওই 3 একর 26% জায়গাটাই সম্পন্ন জায়গা, উনারে আমি লিখে দিলে উনি আমারে বিয়া করাই দিব। তখন আমি ওই জায়গায় আমার 3 একরে কত বিঘা হয়? এই 49-50 কাঠা আর কি, অনেক বড় জায়গা। হ্যাঁ, পরে আপনার এই জায়গাটা কি করতেন? এই জায়গাটায় কি করতেন? ওই জায়গায় মনে করি যে ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে গাছ দিত, চারা দিত, আকাশমণি, ইউক্যালিপটাস, ওগুলো ফলাতেন। হ্যাঁ, ওগুলাই চারা দেখাশোনা করতাম, চারা ওগুলাই মনে করেন বড় হইতো, গাছ টাছ কেটে নিত আর কি। কেন কোনো ফসল ফলাতেন না? হ্যাঁ, ফসল হইতো আর কি। আচ্ছা, ঠিক আছে। তো এই জায়গাটা আপনাকে লিখে দিতে বলতেছে? হ্যাঁ, আমার ওই জায়গাটা লিখে দিতে বলতেছে। তখন আমি উঠে বলি কি, তখন আমার বিবেকে বাধা দিছি। কার নামে ছিল জায়গাটা? এই জায়গাটা প্রথম ছিল আমার বাবার নামে, এখন আমার নামে। আব্বা মারা যাওয়ার পরে। আপনার নামে কিভাবে হয়? আব্বা মারা গেছে, মারা যাওয়ার পর মনে করেন আমার এই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমার মাকে দেয় নাই। যে মহিলা মনে করেন আর একটা পরপুরুষের সাথে বাইকে গেছে, সেটা অন্য হিসাব, আপনাকে দিছে ফরেস্ট ডিপার্টমেন্ট। হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্ট আমার মাকে না দিয়ে আমাকে দিছে। ঠিক আছে, তো জায়গাটা আপনি দিলেন না, তারপর কি হলো? হ্যাঁ, তারপর আমি বললাম যে তুমি আমার জন্মদাতা পিতা না, আর তুমি আমার বিয়ে করাবে দেখেই তোমার আমার জায়গা সম্পূর্ণ লিখে দিতে হইব। আমি জায়গা লিখে দিব না, তোমার বিয়ে করানোর দরকার নাই। তখন তো আমার দিকে চাইতে গেছে, মামার বাসায় মনে করেন আমার ধরে বুঝি। কার বাসায়? মামার বাসা? হ্যাঁ, মামার বাসায়। তারপরে আপনার আমি ওইখান থেকে কান্দাকাটি করে আইসা পড়ি। এসে পরে মনে করেন গ্রামের মধ্যে সবাই জানাইছি, মনে করেন ওই ফাঁক দিয়া আমার মার কাছ থেকে ওই যে আপনার প্রথম অবস্থায় ছিল ওই জায়গাটা আমার নামে, দ্বিতীয় পর্যায়ে যে আমার এই জায়গাটাকে 2-3 নামে দিতে হইব, তখন আমি 2 নামে দিছি, আমার মার নামে আর আমার নামে। সরকার থেকে চাপ যায় আর কি, যে যার নামে একটা ছিল ওই জায়গায় 2 নাম দিতে হবে, যার নাম 2 নাম ছিল জায়গায় ওইটা 3 নাম দিতে হইব। তখন আমি 2 নাম দিছি, আমার মা নামে আমার নামে। ওই কেমনে জানি খুঁজ পাই মনে করেন আমার মার কাছ থেকে দস্তখত নিছে গা, ওই জায়গায় মনে করেন হ্যাঁ রেজিস্ট্রি করে আলাইছি অর্ধেক। তখন তো আমার মাথা নষ্ট। তখন আমি মনে করেন ওনে যাই নেতাগর কাছে যাই, এই ঘটনা যে কাকা এই ঘটনা, তোরা কি করবি, এটা এমনিতেই বাদ হয়ে যায়। পরে আর কার্যকর করবার পারে নাই। ফরেস্ট ডিপার্টমেন্টে আমি দাবি দিছি, পরে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওই
এটা কাগজটা নষ্ট হয়ে গেছে, পরে এটা কার্যকারী করতে পারে নাই, জানাজানি হয়ে গেছে। পরে আপনার এভাবে চলতে থাকে আপনার বছরখানি, এভাবে একের পর এক আমার উপর অত্যাচার। এদিন ধাও লইয়া দৌড়ায়, এদিন লাঠি লইয়া বাইরে হয় যে আমার জায়গা দিবে কি না, আমি এত বছর রয়েছি, তুই আমার দিবে কি না জায়গা কয়, আমার দিকে ধাও লয়ে যা, লাঠি লয়ে যা। এই অবস্থা গ্রামের সবাই দেখছে। আমি গ্রামের মধ্যে বিচার চাই, বিচার কেডায় বিচার করবো? তার চাচাতো ভাই হয়েছে নেতা, তার মামা হয়েছে নেতা, তার ফুফা হয়েছে নেতা, তারাই সব কিছু, আমার জন্য কোনো কিছু ক্ষমতার কোনো কিছু নাই। তা আমি বিচার পাই না। এইভাবে চলতে থাকে মনে করেন বছরখানি চলতে চলতে মনে করেন এক পর্যায়ে যাই আপনার এক জায়গায় মাইয়া একটা দেখছি আমার মা, ওই জায়গায় আমার মা বিয়ে করাইব। তখন তো মনে করেন ওই জায়গায় বিয়ে করাইব, আর মাঝখানে ও কেছি কি বাড়িতে মনে করেন তালা দিয়ে কি এই বাড়ির মধ্যে কোনো বিয়া হইব না, বিয়া কই করব না করব এটা দেখার বিষয়, মানে যে দূরে থেকে বিয়ে করব। আমাদের বাড়ির পাশে এই বাড়ি, নাম হচ্ছে কাজল খান, কাজলের বাড়িতেই, কাজল মামার বাড়িতেই আপনার আমার বিয়েটা হয়। এই কাজল মামায় মনে করেন টাকা পয়সা লইয়া, আমার কাছে টাকা পয়সা লইয়া আমার লিয়ে মনে করেন বাজার টাজার করিয়া। ঠিক আছে, আপনি অন্য কোনো জায়গায় বিয়ে করেন, কষ্টের জায়গায়, যে কারণে আপনি বললেন। কিন্তু মূল ঘটনায় আমি আসতে চাই, যে ঘটনাটার কারণে আজকে আপনি এখানে নিজেকে খুনি হিসেবে আপনি এক ধরনের কনফেস করছেন, এবং আপনি আমাকে অনুষ্ঠানের শুরুতেও বলেছিলেন যে আপনার বিবেক বলে আইনের কাছে নিজেকে সোপর্দ করতে। আমি সেই ঘটনাটায় আসতে চাই। আমি ব্যাকগ্রাউন্ডটা বুঝে গিয়েছি আসলে কি হচ্ছে, আমার মনে দর্শকরাও শ্রোতারাও যারা আছেন তারাও বুঝে গিয়েছেন। বিয়েটা হলো, তারপরে আপনার বিয়ে হওয়ার পরে মনে করে ব্যবহার সংসার দিয়ে চলতে থাকে। আমার মনে করেন আমার মা মনে করেন আমার যে আপন মা, আমার মার সাথে আমি এক সপ্তাহ খাইবার পারি না ওই লোকের কারণে, আলাদা খাইতে হয়েছি। তখন এইভাবে আমার সংসার আমি 2 মাসের মধ্যে মনে করেন 2-3 মাসের মধ্যে মনে করেন আমার সংসার আমি নিজেও যে গড়ায় ফেলাইছি। আমার সংসার ওর কামাই ওরা খাইবো, আমার কামাই আমি খামু, আমার কাছে টাকা আমি খামু। তখন মনে করেন এইভাবে চলতে থাকে। মনে করেন 2 দিন পর পর আমার সাথেই ঝগড়া হয়ে নুরুল হক তো একদিন আকাশমণি গাছ আছে না, ওই গাছটা কাটে। তখন আমি গাছ কাটতে বাধা দিই। এক পর্যায়ে যায় এসে আমারে মনে করেন আমার স্ত্রীরে খস্ত করে ঘরের ভিতরে ভয় দেখায়, দা দিয়া আমারও ভয় দেখায়। তখন আমি যাইয়া থানায় গেছি, যাইয়া আমরা থানায় যাই আপনার জিটি করি ওর নামে ওই সময়টাতে। আর পরের দিন গেছি আর কি, না আমার কেউ কোনো যুক্তি পরামর্শ দেয় নাই, আমার নিজের মাথা বিন খাটাই গেছি যে আমার যে জায়গায় এই এলাকায় আমার আপন কেউ নাই, আমার আইন ছাড়া আর কোনো কিছু নাই, আমার আইনেই যেতে হবে। তখন আমি যাই জিটি করি। জিটি করার পর মনে করেন 3-4 দিন পরে মনে করেন আমার উপরে আবার অত্যাচার শুরু। তখন আমি বালুকা থানার তদন্ত ওসি আছি হরজত স্যারের দ্বারাতে আমি জিটিটা করি। স্যারে ফোন দিচ্ছি, স্যারে আমার আবার তো এরকম শুরু করছে, কমে দেখতেছি। একটা জিনিস কি যে আসলে আইনে কতদিন দেখবো, 2 দিন 4 দিন, সবসময় তো আইনে আমার চোখ রাখতে পারবো না। তখন মনে করেন হরজত স্যার একদিন বললো যে দেখ জুয়েল, আমি তো সবসময় তোরে নজর রাখতে পারি না, তুই তো আর এমপিও না, তুই মন্ত্রী মিনিস্টারও না যে তোরে আমার দেখে রাখতে হইব, আমি কেমনে দেখবো? তুই থাকস ওই জায়গায় একটা ঘটনা ঘটে গেল, কিন্তু এই ঘটনা ঘটায় ফেলালে কি তোরে মাইরা ফেলাল না, তুই হেরে মাইরা ফেলালি, এটা তো আমরা যাইতে যাইতে কাম শেষ। তারপরে আপনার স্যার এই কথা বললো। পরে আপনার 2-3 দিন পরে আবার মনে করেন আমার পরে একই অবস্থা। ওদিন আপনার যেদিন ঘটনাটা ঘটছে ওদিন আপনার শুক্রবার ছিল। ওদিন আমি আমার একটা জিনিসকে, আমি যে বাড়িতে সংসার চালাতাম তখন আমি মোটরসাইকেল চালাইতাম ভাড়া, অনলাইনে যে ঢাকা শহরে যেরকম দেখলাম আজকে আর কি এদিকে ভাড়ায় মোটরসাইকেল চলে, ওইরকম আমি ভাড়ায় মোটরসাইকেল চালাইতাম গ্রামে। তখন মনে করেন ওদিন আমি মোটরসাইকেল নিয়ে জানাই, তো ওই যে গাছটা কাটছিল, যে গাছটা জিটি করছিলাম ওদিন ওই গাছটাই ওই লোকে কাটতে লাগছে। তখন আপনার আমার মা ঘরে বসে রয়েছে, আমার স্ত্রী ঘরে বসে রয়েছে, আমার সন্তান হয়ে যায়, এই আমার স্ত্রীর সন্তান হয় আর কি। তখন আমি যাইছি, উনি যাই আপনার গাছ কাটবেন না। ও কেন? কে গাছ কাটবো না? কে গাছটা কি তোর বাপের? বরং এই কথার মধ্যে এই কথাটাই বলছি, হ্যাঁ যে আমার বাপের। যখন আমি বাধা দিছি তখন আমার এই কথা কয় কি যে গাছটা কি কারণে কাটতেছি তুই বুঝোস না? আমি কই কি কারণে কাটতেছেন? এমনি বলতেছি সরাসরি যে কি কারণ কাটতেছেন আমি তো জানি না বাবা, এমনি বলতেছি। বাবা কই বলছে যে বাবা আমি তো জানি না আপনি কি বুঝে কাটতেছেন। বাবা বলতেন ওনাকে? না বলতাম না, মানে ওই সময় বললাম আর কি যে কি কারণে কথা বলে বলা যায় যে বাবা কি কারণে আপনি কাটতেছেন আমি তো জানি না। ওই গাছটা লাগে তুই জিটি করছ, তুই নিজে বোঝস না? এমনি করছে তুই জিটি করছ যে তুই নিজে বোঝস না, তোরে মাইরে পরে আমি থানার মধ্যে ঢুকবো, জেলের ভিতরে ঢুকবো, তোরে মাইরেই। তারপরে আপনার এক পর্যায়ে যায় মনে করেন আমি গাছের সামনে দাঁড়াইছি, তখন ওর হাতে ছিল দা। তখন মনে করেন আমার দা খুব দেয় নাই,
তো একটা বাড়ি দিছি এই জায়গায় আর কি, কোমরের দিকে। হ্যাঁ কোমরে মেরুদণ্ডের দিকে আর কি। তখন ওই বাড়িটা খায়া তখন আমি পড়ে যাই, যে পড়ছি যে কাছে ডালাগুলো ছিল, ডালাগুলো কাটিয়ে যে রাখছি নিচে, ওই ডালার উপরে আমি পড়ে যাই। তখন আমি পড়ে গেছি ডালার উপরে, তখন তো আমি দেখতেছি আমার দুই চোখ অন্ধকার, তখন তো মনে করেন ডালা দইরা যে উপরে পড়েছে ডালা দইরা লাইছি আমি। ডালা ধরলে মনে করবো দাদিয়া কূপ দেয় আমারে, পরে আমি মনে কর বাড়ি দেয় না দাদা, কূপ দেয়, আমি ডালা দেয়া ফিরাই। তখন মনে এক পর্যায়ে দেয় এতটুক লম্বা 4 ফুট 5 ফুট লম্বা একটা ডালা কাটে খাড়া করে রাখছে, ওই ডালা দিয়ে আমি ওই দাদিয়া কূপ দেয়, আমি মনে করি আমি ডালা দিয়ে ফিরাই। ওটি খুব মনে হয় পর্যায়ে কাটতে কাটতে 2-3 ফুট কাটে জায়গা লাস্টে দেয় ও ডালা কেটে গেছে, ডালটা কেটে যাচ্ছে, ডালটা কেটে যাচ্ছে দাওয়ার কূপে। তখন মনে করেন আমি ফালাই দিয়ে মনে করেন দৌড় দিয়ে লইছি। তখন আমার আপনার দাওটা এই যে একটা দাগ আছে, এই যে এই দাগটা আপনার ধাওয়ের আমার পুরনো ছিল লুঙ্গি, তো লুঙ্গির জন্য ভাগ্যিস আমার ভালোভাবে কাটে নাই আর কি, লুঙ্গি কাটা গেছে। তখন আমি দৌড় দিছি, দৌড় পর্যায়ে দিয়ে আমার খালি চুলকাইতে, তখন চুলকাই হাত দিছি, পরে দিয়ে আপনার এই পর্যন্ত রক্ত পড়তেছে আমার পা থেকে। পরে মনে হয় আমি ঘুরে গেছি যে আমার রক্ত বাইরের করে আলছ শুরু বাচ্চা তোরা খায়ালবাম, আমি এই কথা কইছি। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নেব। আপনারা শুনছেন সিক্রেটস, ঢাকা FM 90.4 উইথ মি আরজে কিবরিয়া। প্লিজ স্টে টিউন। দাও ধরার যে হাতের মধ্যে আঘাত করে ফেলাইছি, আমি দাটা নিয়ে গেছি। তখন মনে করি যে এক হাতে মনে করেন বাড়িটা লাগছে, এক হাতে ডান হাতে বাড়িটা লাগছে, বাম হাতে আরেকটা লাঠি ধরেছে। তখন মনে করেন আবার আমার উপরে বাড়ি শুরু, তখন আমি আর ডিল দিয়ে নেই, আমি ফিরাইছি আর খালি দাও দাও খুব দিছি। কোথায় মেরেছেন? প্রথমটা লাগছে আপনার হাতের মধ্যে, দ্বিতীয়টা লাগছে আপনার গাড়ির মধ্যে, তৃতীয়টা মাথাত, এরকম এই জায়গায় ওই জায়গায় আপনার মানে এগুলো কি একদম 5টার উপরে হবে, মানে কেটে যাচ্ছিল আপনি যখন করছেন এই জিনিসটা? হ্যাঁ আমার মনে আছে আপনার 5 নাম্বারের কূপটা স্পষ্ট মনে আছে আমার, এই জায়গাটাই মাথার মাঝখানে। জি, মাথার মাঝখানে। তখন বুঝতে পারছিলেন না যে এই এত বড় একটা ঘটনা আপনার হাত দিয়ে ঘটতেছে? না, এটার পরিণতি ভয়াবহ হতে পারে নাই। তারপরে আমি যখন রাগ করি প্রিয় শ্রোতা, দেখুন আপনারা আজকে যে ঘটনাটা শুনলেন, আপনাদের প্রথম পর্যায়ে শুনে মনে হয়েছে নুরুল হককে যেহেতু সে ছোটবেলায় অবস্থায় দেখেছে, সে নিশ্চয়ই বাবার প্রতিশোধ নেবার জন্যে একটা সময় নুরুল হককে খুন করবে। ঘটনা কিন্তু সেদিকে আগায়নি। নুরুল হককে যদি সে বাবার জায়গায় মেনে নিতে না পারত, তাহলে কিন্তু নুরুল হকের সঙ্গে এত কিছু হতো না। এবং সে একসময় মেনে নিয়েছে, ভুলে গেছে, ইমোশনের জায়গা থেকে ভোতা হয়ে গেছে। এই যে ঘটনাটা ঘটলো সেটা সম্পূর্ণই রাগের বশবর্তী হয়ে, এবং এই রাগ যখন মানুষের মধ্যে হয় তখন আসলে মানুষের কোনো হিতাহিত জ্ঞান থাকে না। আমরা রাগ প্রশমন করার জন্যে অমানুষ হয়ে উঠি, পশু হয়ে উঠি। পশু বলাটা উচিত হবে না, কারণ পশু তো আসলে পশুর যে এথিক্স সেটা ভয়াবহ রকমের এথিক্স। ওরা শুধু ক্ষুধা লাগলেই আক্রমণ করে, এছাড়া ওরা কারোর প্রতি আক্রমণ করে না। কিন্তু মানুষের যে ক্ষুধা সেটা তো অনেক বড়। যাই হোক, বুঝতে পারছি যে ঘটনার পরেই আসলে আলটিমেটলি উনি ডেড হয়। আপনি হয়তো এটাই বলবেন, তারপরেও একটু শুনি আপনার কাছ থেকে কি হলো এরপরে। তারপরে আপনার যখন ও মাটিতে, আমার স্পষ্ট মনে আছে যখন আমার এই ঘটনা ঘটে যায়, তারপরেও কিন্তু আমি বুঝতে পারিনি এত বড় দুর্ঘটনাটা ঘটে গেছে। যখন মাটিতে পড়ে গেছে ডাইলা, তখন মনে করো আমার শরীরটা ইমোশনটা অন্যরকম হয়ে গেছে আর কি। তখন আমি ওই জায়গায় ঠিক না, আমি দৌড় দিয়া উপরে উঠে গেছি। ওখানে কেউ ছিল না আর আপনার বাবা? আমার মা ঘরে ছিল। আমার মারে ওই সময়টাই আমার মারে মায়ের দূর করছে। নুরুল হক নিজেও মেরে আসছে। উনি আমার মারে মায়ের দূর করিয়া তারপরে গাছ কাটতে গেছে। তারপরে এই ঘটনা আর কি। আমার স্ত্রীরও গাড় ধরে ঘর থেকে বাইর করে দিয়েছে আমার সন্তান সহকারে। আপনার এই ঘটনার আগে একটু থামাচ্ছি। আপনার এই ঘটনাটা যখন আপনি ঘটাচ্ছিলেন, দুজন যখন মারামারি করছেন, র্যান্ডমলি তো চোখের সামনে ঘটনাটা ঘটার কথা, ওই সময়টা দেখছিল কে এই ঘটনাটা? এই সময় আপনার দেখে নাই কেউ। আমার স্ত্রী যখন ঘর থেকে প্রথম অবস্থায় ঘর থেকে গাড় ধাক্কা দিয়ে বার করে দিছে, আমি যখন গাছ কাটতে বাধা দিছি, তখন আমার কিছু না গয়া আমার স্ত্রী যায় ঘরে আমার সন্তান সহ। যখন আপনার বাবাকে, বাবা তো না আপনার সম্পর্কের বাবা উনি আসলে, তো ওনাকে যখন আপনি এই যে দা দিয়ে এইভাবে আঘাতটা করলেন, ওই সময়টাতে আপনার জানা মতে কেউ দেখেছে এটা? না, কেউ এটা দেখেনি। না। আচ্ছা ঠিক আছে, বলেন। একদম একটা নিরপেক্ষ জায়গা আর কি, যে বাড়ির কাছে কি। তারপরে কি হলো? আপনি জিনিসটা করার পরে, এই জিনিসটা করার পর আপনি কি করলেন? আপনি উপরে উঠে গেলেন। উপরে ওঠা মানে? তারপরে মানে আমি ঢালে এই ঘটনা ঘটছে ঢালে। তখন ওই যে আমার স্ত্রী যখন গাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিত, তখন আমার স্ত্রী বার করে দিত, তখন আমি
বকা বাকিতে লাগাইছি, তখন আমার স্ত্রী আবার ঘরের ভিতরে গেছে। আপনার সন্তানের বয়স কত তখন? আমার সন্তানের বয়স তখন আপনার 3 মাস, 3.5 মাস, মাত্র 3.5 মাস। হ্যাঁ। আচ্ছা, তারপর আপনার আমার স্ত্রীর ঘরের ভিতরে যখন বাহির করে দিয়েছে ঘর থেকে, তখন আমার স্ত্রী আবার ভয়ে আমার গালিগালাজ শুনে আবার ঘরের ভিতরে যাচ্ছে, যাইয়া ঘরে সিটকাই লাগে বসে রয়েছে। আবার আমার যে মার দূর করছে এই ঘটনার আগে আমার মা ঘরে মনে করেন এই যে অবস্থায় মার দূর করছে, যে আমার তো বয়স হয়েছে, তখন ওই অবস্থায় আরেকটা মেয়ে আছে, মেয়ে বলতে ওই নুরুল হকের ভাইয়ের মেয়ে, ওই মেয়েকে নিয়ে আমার মা ঘরে শুয়ে রয়েছে। আর আমাদের দুজনের এই ঘটনা ঘটেছে। তখন আমি ঢালে ছিলাম, ওই ঢাল থেকে উপরে উঠছি, উপরে এটা আমার স্ত্রীর নাম হচ্ছে মালারে আমি ডাক দিলাম, মালা এদিকে। দরজা ছিটকারি করছে, কি আমি পরে আমার এই কথাটা আমার স্মরণ আছে, আমার সন্তানটারে লিয়া তুই তোর বাপের বাড়িতে কেমনে যাইবে, কি করবে না করবে এটা আমি কিছু জানি না, তুই আমার সন্তানটারে নিয়া তোর বাপের বাড়ি তুই যা, আমি 2 চোখ যেদিকে যাই ওইদিকে যেতে। তখন শুধু আমার পরনে একটা লুঙ্গি ছিল, একটা গেঞ্জিও গায়ে ছিল না, আর একটা স্যামসাং মোবাইল ছিল টাচ, এরকম একটা মোবাইল ছিল সাথে, আর কিছু ছিল না। এই মোবাইলটা আর এই লুঙ্গি পরনে আর কিছু ছিল না। এই অবস্থায় মনে করি আমি, তখন আমার হাতের মধ্যে দাটা আমার হাতে, ওই দাওটা, তখন কিন্তু আমার মাথার মধ্যে কিন্তু জ্ঞান আহে নাই যে আমার হাতের মধ্যে দাওটা। তখন মনে করেন আমি এই কথা বলিয়া যখন আমার হাতে দা দেখেছে, দাওয়ার মধ্যে রক্ত, তখন আমার স্ত্রী মনে করেন ভয়ে আতঙ্ক লেগে গেছে, কই রেখেছে গো আল্লাহ গো, এমনি চিকার লইছে আর কি। তখন তো মনে করেন আমি দৌড়, তখন আমার মাথার মধ্যে একটা কাজে আমি এনে থাকবো না, এই কাজটাই আমার মাথার মধ্যে কথা আছে, আমি কই যাবো যে এটাও কিন্তু ঠিক ঠিকানা নাই এরকম। এরপর যে মনে করেন আপনার এই 200-300 গজ দৌড় দিয়ে গেছি, দৌড় পাইরে যাইতেছি আপনার যায়া, তখন একটা বনের ভিতরে আমাদের বাড়ির কাছে বন আর কি, বনের ভিতরে যায় যে ঢুকে গেছে, তখন দেখি আমার হাতের মধ্যে পরে দাঁড়া ওই বনের মধ্যেই ফালাই, এই জঙ্গলার ভিতরে ফালাই দিয়া মনে করেন দৌড় আপনার আমি ওদিন একটানা দৌড় দিছি আপনার 7 কিলোমিটার দৌড় পাইরে আসছি। আমি কিছু লোকে জিজ্ঞাসা করছে এই দৌড় পারস, এই কি হয়েছে, আমি কই সামনে ট্রাক্টর নষ্ট হয়ে গেছে, এই আমার খেতে আছে এনে, এই খেতে ট্রাক্টরটা নষ্ট হয়েছে, মেকার আইতেছে, ট্রাক্টর এনে একা ফালাইতে গেছিলাম, ওই ট্রাক্টর দেখতে যেতেছি, এমনি বাইল দিয়া অনেকক্ষণ দৌড়ে আমি স্কোয়ার মাস্টার বাড়ি আছে, আইসে আপনার একটা বাড়ি আছে পরিচিত আর কি, তে লোকটার নাম বলছি না, নাম বলার দরকার নেই, বিপদে পড়ছি আমি, একা বিপদে পড়ছি, ওরে অযথায় একটা মানুষকে জড়ায় লাভ নাই। তারপরে আপনার আমি ওই বাড়িতে আইসা কোনো ডাক ধেই নাই, কোনো কিছু সারা শব্দ করি নাই। তখন এমন বৃষ্টি ওই দিনটা, সারা ওই সময়টা প্রচুর বৃষ্টি, তখন আমার ভিজে গেছে লুঙ্গি, আর মোবাইল তো ভিজে গেছেই, এই যে কচু পাতা দিয়ে আপনার মোবাইলটা ডাইকা রাখছি। পরে দেখি কেউ নাই এই বাড়িতে, পরে দেখি বারিন্দার মাঝে একটা লুঙ্গি, একটা শার্ট। তখন আমি মনে মনে ভাবলাম যে জীবনে চুরি কি জিনিস করে নাই, চুরি বিদ্যাটাও জানা নাই, আল্লাহর নাম লয়ে ওইটা দইরা ফেলাইছি। ধরে মনে করেন ওই জায়গায় অনেক মনে করেন লুঙ্গি চেঞ্জ করলাম, শার্ট পাইছি একটা, ওই শার্টও চেঞ্জ করলাম, আমার সামনে জুতা ছিল একটা, এই দরজার সামনে এক জোড়া জুতা ছিল, এই জুতাগুলো মনে করেন পায়ে দিয়ে মনে করেন বৃষ্টি যতক্ষণ পর্যন্ত না থামছে ততক্ষণ পর্যন্ত আমি ওই জায়গায় দাঁড়ায় রয়েছি। ততক্ষণ পর্যন্ত এই রুম থেকে ঘর থেকে একটা লুকও বাইরেছি না, যখন না বাইরেছে তখন বৃষ্টি যখন কমে গেছে তখন আমি বাইরে পড়ছি। মানে লাশটা ওই বৃষ্টির মধ্যেই পড়েছিল? হ্যাঁ, লাশটা বৃষ্টির মধ্যে, তখনও তো লাশ না আলটিমেটলি, আমি যত জানি পত্রিকার যে রিপোর্ট আমি পড়লাম, রাইট, তখন পত্রিকার যে রিপোর্টটা পড়লাম সেটা হলো যে ওই অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে মৃত ঘোষণা করে, ওখান থেকে মানে নিয়ে যাওয়ার পথে আসার পথে মারা গেছে আর কি। আচ্ছা, নিয়ে আসার পথে আবার মানে নিয়ে যাওয়ার পথে মারা গেছে। বালুকা মেডিকেলে নিছে প্রথম, সরকারি হাসপাতাল, ওখান থেকে নিয়ে মনে কর ময়মনসিংহ মেডিকেল কলেজে আছে আর একটা, ওই জায়গায় নেওয়ার পথে পরে মারা গেছে, অর্ধেক রাস্তায় যাইতে। এটা জানলো কিভাবে যে এই খুনটা আপনি করছেন? কারা? ওরা সবাই জানলো কিভাবে যারা নিছে? ওই যে আমি আমার স্ত্রীর ডাক দিয়ে বললাম না, তখন আমার স্ত্রী চিল্লা ফেলা লাগাইছি, তখন তো আমার মা ঘরে শুয়ে রয়েছি পাশের রুমে, তখন আমার মা দৌড় পেরে আসছে, তো ঘর থেকে বাড়িছি, দৌড় দিয়ে দেয় এই ঘটনা। তারপরে আপনার আমি ওইখান থেকে আইসা আপনার কিছুদিন গাজীপুর থাকি, গাজীপুর থেকে না আমার বন্ধু হয়। আপনি আমার এই অনুষ্ঠানটা শোনেন কত বছর যাবত? আমি আপনার শুনতেছি 4 থেকে 5 বছর। 5 বছর যাবত। আপনি ওই ময়মনসিংহের ভালুকা থেকে ওইরকম একটা জায়গা থেকে আপনি রেডিওতে শুনতে পারতেন এই অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যে প্রশ্নটা আমি আপনাকে করব সেটা হচ্ছে যে এই খুনটা করার পরে কি আপনার মার সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে? ফোনে কথা হয়েছে? না, আজ পর্যন্ত কোনো কথা হয়নি? কারোর সাথে কোনো যোগাযোগ নাই। এটার কি মামলা হয়েছে? আমি মানে যে যখন হরজত ছাড়ছিল
তদন্ত হয়েছি, তখন ওই হজরত স্যারের সাথে আমি এক লোক দিয়ে আমি একটা লোকের সাথে খবর রাখতাম, ওই লোকটা নাই, ওই লোকটা বিদেশ গেছে। তারপর থেকে মনে করি 1.5 মাস আর কি, 1.5 মাসের যে ঘটনার পরে 1.5 মাস আর কি, 1.5 মাস খবর রাখতে পারছি আর কি। ওই 1.5 মাসে কি জানছেন আপনি? 1.5 মাসে জানছি আমার মা বাদী হয়েছে। আপনার মা আপনার এগেইনস্টে বাদী হয়েছে? হ্যাঁ, বাদী হয়ে সে মামলা করেছে। ভাই আছে আর একটা নুরুল হকের ভাই জসিম, তা আপনার ওই বাদী হয়েছে, আর বোন আছে আর একটা ওই বাদী হয়েছে। কিন্তু এক একজনের এক এক কথা আর কি, যে নিজে চোখে দেখা যে কথা সেটা আপনি জানেন না? হ্যাঁ, জানি না আর কি। তার মানে আপনি যতটুকু জানেন সেটা হচ্ছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে যে আপনার নামে মামলা হয়েছে এবং সেখানে আপনার মাই হচ্ছে বাদী। হ্যাঁ, এবং আপনি বাড়িতে আর যেতে পারেন না। আপনার সন্তানকে দেখার সুযোগ হয়েছে এরপরে? আর না, আমি এই পর্যন্ত আমার সন্তানকে দেখতে পারিনি। ওই যে লাস্ট দেখলেন, এরপর আর দেখেন নাই? শুধু আমার একটা কথা মনে আছে, আমার স্ত্রীর কুলের মধ্যে আমার সন্তানটা। বয়স কত এখন? এখন আমার সন্তানের বয়স আপনার প্রায় 2 বছর কাছাকাছি। দ্য সাইলেন্স ডাজ মেক সেন্স, কজ আসলে কি বলবো, নাথিং টু সে। মানে আপনাকে আমি কোন অ্যাঙ্গেল থেকে আসলে আজকের এই অনুষ্ঠানে উপস্থাপন করব, সেটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল আমার জন্য। মানে আপনি তো ওই সিনেমাটিক হিরো না যে বাবার খুনের প্রতিশোধ নিয়েছেন, সেই জায়গাটা থেকে মানুষজন আপনাকে অন্তর থেকে অন্যভাবে দেখবে। আপনার রিয়েল লাইফে যা ঘটে গেছে সেটা হচ্ছে একটা সময় এই মানুষটাকে মেনে নেয়া। নিজের মাকে কখনো প্রশ্ন করেছিলেন যে মা, আমি তো জানি আমার বাবার খুনিকে, তুমি কেন এই খুনিটারে বিয়ে করলা? বা হ্যাঁ, আমি আমার মাকে বলেছি। প্রশ্ন করছিলেন? সেটা কবে করছিলেন? এটা করছি আপনার তখন আপনার 2007 সাল হবে। বা আমি সেটা জানতাম 7 সালের কথা না, তাহলে আপনার মার বৈবাহিক সম্পর্কে থাকা অবস্থায় আপনি প্রশ্নটা করে, আপনার মা কি উত্তর দিয়েছিল? সম্পর্ক থাকাকালীন আমি জিজ্ঞেস করিনি আর কি, যখন আমার মা ওর লোকের সাথে পালা যায় আর কি, তারপর আমাদের বাড়িতে এসে থাকা খাওয়া, সেটাই বলছি আমি। ওইটা আমি জিজ্ঞেস করলাম যে মা উত্তর দিয়েছিল? উত্তরটা দিয়েছিল যে যা হবার হয়েই গেছে, একটু ভুলে থাকার চেষ্টা কর। এবং আপনি ভুলেও ছিলেন? হ্যাঁ, আমি ওই যে ওদিন ওই কথা থেকে আমি সবকিছু আমি ভুলে গেছি। তার মানে আপনার এই খুনটা আসলে আপনার ওই অতীত যে ঘটনাটা, সেটার সাথে এটার কোনো রেশ নাই। এই খুনটা বেসিক্যালি আপনাদের দুইজনের রাগারাগি এবং উত্তপ্ত মস্তিষ্কের ফসল। মন থেকে তাকে মেনে নিতে পারেননি সেটা ঠিক, কিন্তু তাকে আপনি এক ধরনের অ্যাকসেপ্ট করেও নিয়েছিলেন। এবং জমি জমা নিয়ে মূলত আপনাদের যে বিরোধটা ছিল, সেই বিরোধের ফসল হচ্ছে এটা। প্রিয় শ্রোতা, আমি শুধু শেষে একটা কথা বলতে চাই যে উনি এখন, আচ্ছা আপনি আমাকে প্রথম দিকে যে কথাটা বলছিলেন এটা একটু বলেন তো, আপনি কেন এখন আইনের হাতে নিজেকে সঁপে দিতে চান? আমি আইনের হাতে আত্মসমর্পণ করতে চাই যে মানুষ মারতই মরণশীল, হায়াত মতের মালিক হয়েছে আল্লাহ। যে আসলে একটা জিনিস কি, আমি যে এত বড় একটা অন্যায় কাজ করেছি কিন্তু কেউ কোনো দিন জানেও নাই, কারো কাছে কোনো দিন আমি ভয়ে বলিও নাই, যেটা নিজেদের মধ্যে এটা ভুল বুঝাবুঝির কারণে। না, কিন্তু আপনাকে নিয়ে তো রিপোর্ট হয়েছে পত্রিকা, আপনি সেটা দেখাচ্ছিলেন একটু আগে আমাকে। হ্যাঁ, তার মানে সবাই জানেই খুনটা আপনি করেছেন? হ্যাঁ, সবাই জানে, কিন্তু সবাই জানে মনে করেন আমি খুনটা করছি, আসলে খুনটা আমি করছি। তাই মনে করেন এটা যে রাগারাগির মধ্যে এরকম হয়ে গেছে, যে আমাদের দুজনের ঝগড়ার কারণে এরকম হয়ে গেছে, এই কথাটা কেউ জানে নাই। আলটিমেটলি জানে অন্য কিছু। না, আপনার কথা অনুযায়ী আপনি যেটা বললেন সেটা হচ্ছে, আপনি আমাকে ফোনটা একটু ওই যেই লাইনটা আপনি রিপোর্ট হয়েছে আপনার, সেই লাইনটা একটু দেখাবেন। আমি এটা আসলে পড়ে শোনাতে চাচ্ছিলাম না, দিস ইজ আনঅফিসিয়ালি আপনারা নেবেন বিষয়টাকে। উনি আমাকে যে রিপোর্টটা দেখাচ্ছে এটা আসলে কোন পত্রিকার উনি বলতে পারেন না, তবে এটা যে একটা রিপোর্ট এটা দেখে বোঝা যায়। আমি একটু পড়ে শোনাতে চাই আপনাদেরকে যে মানে এই ঘটনার পরে রিপোর্টটা আসলে কি হয়েছে। সো আমি যেহেতু আপনাদেরকে পত্রিকার কোনো রেফারেন্স দিতে পারলাম না, বাট এটা বোঝা যাচ্ছে এটা একটা রিপোর্ট হয়েছে, সেহেতু এটাকে আসলে ওইভাবে আমলে নেওয়াটাও খুব মুশকিল। আমার মনে হয় আমলে না নেওয়াটাই উচিত হবে। আপনি ফোনটা অন করে আমাকে একটু দেখান প্লিজ। আর এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদেরকে যে কথাটা বলতে চাই যে রাগকে নিয়ন্ত্রণ করুন। এই মানুষটার জীবনের একটা উপলব্ধি হয়েছে আইনের কাছে আত্মসমর্পণ করা। আমি তাকে ইন্সপায়ারও করব, গো টু থানা, নিজের এলাকায় যান, আত্মসমর্পণ করেন। এবং আপনি যে ঘটনাটা এখানে বললেন সেই পুরো ঘটনাটাকে যদি এভিডেন্ট হিসেবে নেয় থানা, তাহলে হয়তো আপনার জন্যে আপনার যে ন্যায্য বিচার সেটাই হয়তো বা থাকবে। কিন্তু এর বাইরেও যদি কিছু থেকে থাকে সেটা থানা ইনভেস্টিগেট করবে, কোর্ট সেটার বিচার করবে। কারণ আইনের কাছ থেকে পালিয়ে কতদিন পালিয়ে থাকতে পারবেন? আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে আমাদের যেই সামাজিক ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, সেখানে এই সন্তান বড় হচ্ছে, সে আলটিমেটলি
তার বাবাকে ছাড়া বাবাকে দেখতে পাচ্ছে না, এবং এই যে মানুষটি সেও কিন্তু তার সন্তানকে দেখতে পাচ্ছে না। এই যে একটা দূরত্ব, এই দূরত্ব কি আসলেই কোনো দিন ঘুচবে? আমার কাছে যেই রিপোর্টটা এসছে, আমি একটু যেটা পেয়েছি সেটা হচ্ছে ভালুকায় পালিত ছেলের হাতে বাবা খুন, এবং এরকমভাবেই জিনিসটা আমি পেয়েছি। এটা যেটা এসছে ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি, গাছ কাটাকে কেন্দ্র করে ময়মনসিংহের ভালুকায় পালিত ছেলের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার উপজেলার হরির বাড়ি ইউনিয়নে পালিত ছেলে জুয়েল 30 বছর দা দিয়ে বাবা নুরুল হক খানকে 48 বছর ব্র্যাকেটে খুন করেন। নিহত নুরুল হক হরির বাড়ি ইউনিয়নের পশ্চিম ঝালপাজা মানে চেচুয়াপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। পুলিশ এবং স্থানীয়রা জানায় 17 বছর আগে উপজেলার একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী হাজেরা খাতুনকে নুরুল হক বিয়ে করে। বিয়ের পর থেকে হাজেরার আগের ঘরের ছেলে জুয়েল তাদের সঙ্গে থাকেন। বেশ কয়েকদিন ধরে জমিজমা নিয়ে জুয়েলের সঙ্গে বাবা নুরুল হকের প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার দুপুরে জমিজমা নিয়ে তাদের ঝগড়া হয়। এক পর্যায়ে জুয়েল দা দিয়ে নুরুল হককে কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নুরুল হক মারা যান। ভালুকা মডেল থানার ওসি হজরত আলী খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ভালুকা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখানে কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে এসছে এই রিপোর্টে, সেটা হলো যে 17 বছর আগে উপজেলার একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী হাজেরা খাতুনকে নুরুল হক বিয়ে করেন, এবং এখানে কিন্তু এই বিষয়টা নাই, রিপোর্টিংয়ে নাই, এবং থাকাটা উচিতও না, এবং হয়তো বা যুক্তিযুক্তও হবে না যে এই নুরুল হক যে আপনার বাবাকে খুন করেছিলেন এরকম কোনো প্রমাণ বা কোনো কিছু, কোনো কথাবার্তা এখানে কিছুই নাই। যাই হোক, আমি এই হচ্ছে আপনার সম্পর্কে বলা, এখানে কোনো কিছু মিথ্যা বলা হয়নি। পালিত ছেলে আপনাকে বলা হয়েছে, সেটা আপনার ঘটনার জায়গা থেকে আপনি যে বর্ণনাটা দিলেন সেটা আসলে পালিত ছেলের জায়গাটায় আপনাকে বসানো যায় কিনা সেটাও একটা কথা। এই জন্য আমি সবসময় বলি যে একটা রিপোর্ট বা একটা ইনভেস্টিগেটিভ জিনিস যে সেটা সবসময় প্রপার সত্যটা তুলে ধরে, বিষয়টা এরকম না। সুতরাং আমরা পত্রপত্রিকায়, টেলিভিশন, রেডিওতে যা শুনি, যা দেখি, যা বলা হয়, যা শোনানো হয় আপনাদেরকে বা আলাদা সোশ্যাল মিডিয়াতে, সেটাই যে একেবারে বেদবাক্যের মতো সত্য সেটা মনে করেনি আর কোনো কারণ নেই, কারণ তার পিছনেও অনেক বড় একটা কথা থাকে। সো নিজের জায়গা থেকে বিষয়টাকে একটু অ্যানালাইসিস করাটা জরুরি। আর সবসময় মনে রাখবেন যে একটা স্টোরির বা একটা ঘটনার জন্ম হয় অনেক বড় একটা স্টোরির উপর বেসিস করে। সো আপনি যখন দেখেন একটা দুর্ঘটনা ঘটে গেছে বা একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাটাকে শুধু ঘটনার জায়গা থেকে শর্ট টার্মে বিশ্লেষণ করাটা খুব বোকামো, কারণ ওর পেছনে একটা বড় গল্প থাকে। সেই গল্পটা যখন আপনি জানবেন তখন ওই ঘটনাটা শুধু আপনার সামনে ঘটনা হবে না, এটা আপনার একটা বলা যেতে পারে জীবন নির্দেশিকাও হতে পারে। সো আজকের এই সিক্রেটসটা আমি শেষ করতে চাই এমন একটা জায়গায় এসে যে যেখানে আসলে একটা অমীমাংসিত সত্য, সেই অমীমাংসিত সত্যের একটা ক্ষুরোধার হলো আইন। সে আইনে একজন খুনির যে অপরাধ হওয়া সেটাকেই তিনি দিবেন। সেখানে কোনোভাবেই চিন্তা করবে না যে এই জুয়েলের ছোট্ট একটা বাচ্চা আছে, কিংবা এই জুয়েলের একটা সোনার সংসার ছিল, এই জুয়েলের একটা অতীত আছে। সেখানে যেহেতু জুয়েল আত্মস্বীকৃত একজন খুনি, খুনের যে বিচার হয় সেটাই হবে। কিন্তু আপনি যখন অনুষ্ঠানটা শুনলেন তখন এই জুয়েলের একটা অতীত জানতে পারলেন, এই জুয়েলের বড় হয়ে ওঠা জানতে পারলেন, এই জুয়েলের একটা সোনার সংসারে ছোট্ট একটা বাচ্চা আছে তার কথা জানতে পারলেন। এই জাস্টিসের জায়গাটা হয়তো অমীমাংসিতই থেকে যাবে। সুতরাং সেই জায়গাটি থেকে আমি বলবো এই জায়গাটার সৌন্দর্য ধরে রাখার জন্য নিজেদের রাগটাকে কন্ট্রোল করাটা খুব জরুরি। তারপরও আমরা ভুল করে ফেলি, আমাদের ভুল করাটাই স্বাভাবিক। মানুষ মাত্রই ভুল করে, প্রতিনিয়ত ভুল করে, এবং এই ভুলকে চেক করার জন্য, ভুলকে গার্ড দেবার জন্য আমাদের সমাজের অসংখ্য উপাদান আছে, অসংখ্য উপাদান। প্রতি মুহূর্তেই সেগুলো কোনো না কোনোভাবে আমাদেরকে সাপোর্ট করে। আজকের এই সিক্রেটসটাও ঠিক তাই। আপনি মনে করে নিন যে হ্যাঁ, জুয়েলের কথা আপনি ভুলে যান, জুয়েলের হয়তো বিচার হবে, জুয়েলের হয়তো ন্যায্য বিচার যেটা পাওয়া উচিত সেটাই জুয়েল পাবে। কিন্তু একটা কথা যেন আমরা ভুলে না যাই যে জুয়েল যেই ভয়ানক রকমের পরিণতির মধ্য দিয়ে যাচ্ছে, বেঁচে থেকেও না থাকার মতো, সন্তান থেকেও না থাকার মতো, পরিবার থেকেও না থাকার মতো, প্রতি মুহূর্তেই যে সমাজ বা একটা পরিবার বা একটা সবচেয়ে প্রিয় জায়গা নিজের সন্তান, তার কাছ থেকে পালিয়ে বেড়ানো, এই জীবনটা যাতে আপনার না হয়। এবং সেটার জন্য আজকের এই অনুষ্ঠানটার থেকে কিছুটা হলেও নিজেকে নিজে গুছিয়ে ফেলা উচিত, সতর্ক থাকা উচিত। জুয়েল, আপনার জন্য শুভকামনা। আমি অবশ্যই আপনাকে ইনসিস্ট করবো, জি বলুন, আপনার হাতে সময় আছে আর 1 মিনিট, আমি শেষ করতে চাই, প্লিজ বলেন। সে ভাই, আমার শেষ মুহূর্তের কথাটা হলো যে কি দোষ করেছিল আমার বাবা,
যে আমার বাবা, আমার দাদু ভাইয়ের আগে, আমার দাদু ভাই মারার আগে সন্তানের লাশ দেখে গেল। এই প্রশ্নটা আমিও আপনাকে করতে চাই, এই অ্যাঙ্গেলে প্রশ্নটা করার সুযোগ এতদিন পরে নাই। আপনি কেন যান নাই? বুঝলাম আপনি ছোট ছিলেন, তাহলে আপনি কেন পরিণত বয়সে আপনি আপনার বাবার মৃত্যুর বিষয়টা নিয়ে আপনি কেন আইনের দ্বারস্থ হন নাই? হ্যাঁ, আমি বালুকা থানায় গিয়েছিলাম, তো তখন আমার বললো, যখন আমি পরিপূর্ণ বুঝতে পারি আর কি, তখন ধরেন থানা থেকে আপনাকে পজিটিভ কিছু বলা হয় নাই, তাহলে আপনি এই লোকের সঙ্গেই কেন এতদিন ধরে থাকলেন? আপনি তো ছেলে মানুষ, আপনার তো জোর ছিল। আমার মা আমারে বলছে যে বাবা, না, আপনার মা আপনাকে বললেই যে আপনার সেটা সব মানতে হবে, অন্যায় কিছু, সেটা তো কোনো কথা নাই। অন্যায় তো আপনিও করেছেন আপনার বাবার প্রতি। এই প্রশ্নের জায়গাতে আপনি কোনো উত্তর পাবেন না, বরং আপনি আরও খাটো হবেন। হ্যাঁ, আপনার বরং ভুলের জায়গাটাই আপনি বড় করে দেখেন যে হ্যাঁ, আপনার যেটা ভুল হয়েছে এরকম একটা মানুষের সঙ্গে আপনার দীর্ঘদিন থাকা, এবং আপনি যখন একটা আলাদা জীবনযাপন করার সুযোগ ছিল সেই জীবনযাপনটা বেছে না নিয়ে এরকম একটা মানুষ জেনে শুনে, যদি আপনার কথা সত্যি হয়ে থাকে নুরুল হকের ব্যাপারে, তার সঙ্গে বসবাস করে নিজের জীবনে বিপদ ডেকে নিয়ে আসা, এটাই আপনার জন্য সবচেয়ে বড় ভুল। এবং বাবার মৃত্যুকে এক ধরনের মেনে নেওয়া, সাপোর্ট করে যাওয়া, ভিতর থেকে আপনি এক ধরনের সাপোর্ট করে গেছেন। নইলে এই মানুষটার সঙ্গে, হ্যাঁ, আপনি হয়তো আইনের কাছে গিয়ে